করি আমি আজকে আমরা যে টপিকসটা, যদিও বিমটা একটু বড় হয়ে যাবে, অন্য কোনো ছোট ক্লাসে করছে হচ্ছে কি, এই যে কলাম ডিটেইলিংটা করছি, তাই না? কলামের লেআউটটা করছি। এখানে কিছু কাজ বাকি আছে। দেখেন এই যে কলামের গ্রিডগুলা একসাথে আছে, তাই না? তাহলে কলামের সকল গ্রিডকে ওখানে কি করা হয়েছে, ব্লক করে ফেলা হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো যখন ইয়া করবো। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে গ্রেড বিম। গ্রেড বিমের ক্ষেত্রে অবশ্যই আমরা কি করি, সাধারণত এই যে এইটাকে কপি করি। অবশ্যই কলাম লেআউটটাকে কি করে নিব, প্রথমে কলাম লেআউটটা করার পরে এই এগুলা বাদ দিয়ে, কলামের মাপগুলা বাদ দিয়ে, শুধুমাত্র ভিতরে যদি আমি এটাকে আলাদা একটা লেয়ারে রাখতাম, সাপোজ এই ডাইমেনশনটাকে একটা লেয়ারে রাখছি, তখন কি করে দিবেন, ওই লেয়ারটাকে জাস্ট অফ করে দিবেন। ঠিক আছে, যদি এখানে ওই লেয়ার মেনটেন করা হয় না, সেজন্য সব অফ হয়ে গেছে। তো ওই জন্য বলছিলাম কি লেয়ার মেনটেন করে করবেন। শুধুমাত্র যখন ডাইমেনশন দিব, কলামের ভিতরে যে মাপগুলা এটা একটা লেয়ারে রাখবো। ঠিক আছে, আর বাইরের গুলো অন্য একটা লেয়ারে থাকবে, যাতে ওরা থাকে। কেন? কারণ আমার এখানে গ্রিডের ডাইমেনশন সব ভিতরে থাকবে। যখন আমি গ্রেড বিম বা বিমের লেআউট করব, তখন কলামের মাপের আমার কি নাই, দরকার পড়বে না। ঠিক আছে, সেজন্য কি করতে হবে, যে যখন আমরা গ্রেডিংটা করে ফেলবো, এই যে এই কলামের যে মাপগুলা দিব, এগুলা আলাদা একটা লেয়ারে রাখবো, যাতে ওদেরকে কি করে দিতে পারি, অফ করে দিতে পারি। ঠিক আছে, অথবা যদি লেয়ারে মেনটেন না করেন, তখন কি করতে হবে, এখান থেকে জাস্ট কপি করবেন, এটা জাস্ট এটা কপি করে এখানে পাশে নিয়ে আসবেন। এরপরে যে এগুলা কি, আমরা যদি বলি এই যে এগুলা, তাই না, এইগুলাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিতে হয়তো আর কি। যদি আমি লেয়ার অফ করে কপি করতাম, তাহলে এগুলা কি আসতো না। ওকে, এরপরে কি করতে হবে, এই দুইটা ড্রয়িং করতে হবে। গ্রেড বিম, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন গ্রেড বিম গুলা, একটু ওইদিকে, গ্রেড বিম গুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করার চেষ্টা করি, যদি আমাদের বেসমেন্ট টেসমেন্ট না থাকে আর কি, যদি একদম নিচে ইয়ে থাকে তখন আলাদা কথা। তো এখানে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রেড বিম কলাম টু কলাম কানেকশন করার জন্য প্রেফারেন্স দেয়। ঠিক আছে, কেন? যদি আপনার গ্রেডে থাকে আর্থকোয়েক রেজিস্ট্রেশনের জন্য, গ্রেড বিম গুলা ম্যাক্সিমাম ট্রাই করে কি করতে গিয়ে কোথায় নিতে, কলাম টু কলাম কানেকশন। ঠিক আছে, এটা একটা কেস হইতে পারে। তো তখন আমরা কি করব, জাস্ট এই যে সাপোজ এটা আছে, এখানে আমি একটু লেয়ারটা অফ করে দেখাই, যাতে আপনারা বুঝতে পারেন। এখানে এভাবে আমি এগুলো অফ করে দিলাম। জাস্ট এখানে গ্রেড বিমের জন্য একটা লেয়ার থাকলে, বিমের লেয়ারটাকে আপনি কি করে নেবেন, কারেন্ট লেয়ার করবেন, যেমন এখানে থাকার কথা আমার এই যে বিম, তাই না? বিমের জন্য আমার এখানে লেয়ার ক্রিয়েট করা আছে। এই বিমটাকে আমরা কি করবো, এখানে লাইন রাখবেন আর কি। যদি এটা একদম স্ট্রেট সোজা চলে আসে, সোজা পর্যন্ত এঁকে দিবেন, যেমন এখানে সোজা সুজি আসতেছে না, তাই না? হয়তো এটাকে অন্যভাবে আসে। আমি একটা দুটা এঁকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এখানে একটা দিলাম। তো গ্রেড বিমের সাইজ কত হবে, গ্রেড বিমের সাইজ যত হবে প্রস্থ আর কি, এটা 10 ইঞ্চি থাকতে পারে, 12 ইঞ্চি থাকতে পারে। তো এখানে জাস্ট লাইন আঁকছি, এখান থেকেও সাপোজ আমি এখান থেকেও এখানে লাইন আঁকবো। ওকে, গ্রিডটাকে অফ করে দিতে পারি, তখন আমার গ্রিডের দরকার পড়বে না। ঠিক আছে, সাপোজ এখান থেকে আমরা গ্রিডটা অফ করে দিতে পারতাম, যেহেতু লেয়ার এখানে লেয়ার ওই লেয়ারে আছে, সে যাচ্ছে নাকি, ব্লক করা আছে, এগুলো ব্যাপারে আছে, আমি পরে আলোচনা করব। তাহলে এরপরে কি করবেন, প্রত্যেকটা একটা একটা লাইন এঁকে জাস্ট কি করে দিবেন, অফসেট করবেন। ওয়ানটা যদি ফ্লো গ্রেড বিমের সাইজ যদি 12 ইঞ্চি হয়, 12 লিখে এন্টার করে এটাকে অফসেট করে দিবেন, এদিকে অফসেট করবেন, তাই না? খুব সিম্পল এভাবে করতে। আর ফ্লোর বিমের ক্ষেত্রে 10 ইঞ্চি হলে 10 ইঞ্চি অফসেট করবেন, একটা লাইন ড্র করে যেদিকে যেদিকে যাবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা স্ট্রাকচারাল ডিজাইন করে, অনেকে গ্রেড বিমেরটা দেখবেন, যদি পসিবল হয় কি কলাম টু কলাম কানেকশন করতে। এটা কিসের, সেপটিক ট্যাঙ্ক, একটু গ্রেড বিমে আছে। আমি বিমের আজকে করতেছি না, কারণ বিমের জন্য কে এতদিন পরে করতে কে আলফাস। এই যে এটা গ্রেড বিম, তারা যে দেখেন এই প্রজেক্টটাতে ওরা এটা ইমপ্লিমেন্ট করছে। এখানে কলাম, এই যে গ্রেড বিমটা কি দেখা যাচ্ছে, বাঁকা দেখা যাচ্ছে, তাই না? কেন? এই যে কলাম টু কলাম কানেকশন করছে, এখানেও কলাম টু কলাম কানেকশন করছে, এখানে কলাম টু শিয়ার ওয়াল কানেকশন করছে। তো গ্রেড বিমের ক্ষেত্রে গ্রেড বিম কি হইতে পারে, বাঁকা হইতে পারে, এটা কোনো ইস্যু না। বেটার হয় কি কলাম টু কলাম কানেকশন করলে আর্থকোয়েক রেজিস্ট্যান্স বেশি আসে, সে কারণে ওটা করে। ঠিক আছে, কিন্তু ফ্লোর বিমের ক্ষেত্রে সেটা আমরা করি না। কেন করি না? কথা, কারণ আর্কিটেকচারাল একটা অ্যাসথেটিক্স এর ব্যাপার আছে। আপনি বিমটাকে মাঝখান দিয়ে কলাম মাঝখান দিয়ে চলে গেছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিম, ফ্লোর বিম বা রুফ বিম গুলো করি কি ওয়াল বরাবর নিয়ে যেতে, যাতে ওয়ালের মাঝখানে থাকে। ঠিক আছে, তো এগুলা জাস্ট লাইন ড্র করছে আর ভিতরে হ্যাচ করছে আর কি। এই প্রজেক্টে ওরা হ্যাচ করে দিয়েছে, হ্যাচ নিয়ে আমি ক্লাস নিব পরে। ওকে, তাহলে এই গ্রেড বিম এবং ফ্লোর বিম এর এই লেআউটটা জাস্ট লাইন ড্র করে অফসেট করা, যেমন এখানে সোজাসুজি আছে, তাই না? লাইন ড্র করে অফসেট করছে, এতটুকু পারবো। এখন আজকে আমার টার্গেট হচ্ছে
এইখান থেকে আমরা কিভাবে এইটা করব, এখান থেকে আমরা কিভাবে এই ডিটেইলিংটা করব, সেটা হচ্ছে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। ঠিক আছে, স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং করার জন্য অবশ্যই আপনার কি লাগবে, প্রথমে বিমের লেআউটটা লাগবে। ঠিক আছে, তাহলে সবাই এখান থেকে বিমের লেআউটটাকে কপি করেন, গ্রেড বিম না বিম, বিম আমাদের স্ল্যাব হবে তো উপরে, তাই না, স্ল্যাব হবে উপরে। আমরা এখান থেকে গ্রিডটা আপাতত ডিলিট করে দেন। ঠিক আছে, আমি বোঝার সুবিধার্থে গ্রিডটা অফ করে দিলাম, ডিলিট করে দিলাম, কারণ আমার গ্রিড লাগবে না এক্ষেত্রে। ঠিক আছে, আমরা কোনটা ফ্লোর বিম লেআউটটাকে কপি করছি, ফ্লোর বিম লেআউট কপি করে এখানে আমি আপাতত গ্রিডটাকে অফ করে দিয়েছি, মানে ডিলিট করে দিয়েছি আর কি। যদিও ডিলিট করার কথা ছিল না, আমার যেহেতু এটা লেয়ার মেনটেন করে তো নাই, সেজন্য কি আমি ডিলিট করছি। এটা আমরা যদি কাজ করতাম, গ্রিডটাকে একটা লেয়ারে রাখতাম, ওই লেয়ারটাকে অফ করে কাজ করতাম। ঠিক আছে, যেহেতু এখানে আমার লেয়ার মেনটেন করে নাই ফাইলটাতে, আমি সেজন্য ডিলিট করে দেখাচ্ছি। ওকে, অ্যাকচুয়ালি গ্রিড সহ রাখবো, আর যদি রাখেন সমস্যা নাই, মানে গ্রিড প্রত্যেকটা ড্রয়িং আমার গ্রিড থাকলে কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, এখন এখানে আমরা বলছি কি স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং করব। এখন স্ল্যাব কয় প্রকার হয়, স্ল্যাব অনেক টাইপের হইতে পারে, তাই না, কি কি টাইপের হয় স্ল্যাব। আচ্ছা, নরমালি আমি একটু তাড়াতাড়ি আগাচ্ছি, এগুলো সিম্পল। ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাব সাধারণত থাকে আমাদের, তাই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন আমাদের দেশে ফ্ল্যাট স্ল্যাব এবং ফ্ল্যাট প্লেটের মধ্যে পার্থক্য কি, এখানে দুইটা স্ল্যাব দেওয়া আছে, একটা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব আর একটা হচ্ছে এটা ফ্ল্যাট প্লেট। আপনার নাম শুনছেন ফ্ল্যাট স্ল্যাব এবং ফ্ল্যাট প্লেট, দুইটার মধ্যে পার্থক্য কি? ফ্ল্যাট স্ল্যাব এবং ফ্ল্যাট প্লেট, ফ্ল্যাট স্ল্যাব বলে হচ্ছে যেটাতে কি থাকবে, হ্যাঁ, কলাম ক্যাপিটাল থাকবে, বিম থাকবে না, তাই না, কোনো কি ঝুলন্ত বিম থাকবে না, শুধুমাত্র কলাম থাকবে। কলাম থেকে যেমন মসজিদে অনেকে করে, কলামের উপর স্ল্যাবের হচ্ছে বাইরে একটা অংশ বের হয়ে থাকে, যেটাকে বলে কলাম ক্যাপিটাল। তার ওটা হচ্ছে কি ফ্ল্যাট স্ল্যাব। ফ্ল্যাট প্লেট কোনটা, যেটাতে কলাম ক্যাপিটালও থাকবে না, শুধুমাত্র সোজা বিম উঠবে, তারপর স্ল্যাব থাকবে, তাই না। তো সেটা আর্থকোয়েকের জন্য খুব খুব রিস্ক। ঠিক আছে, তো ওই কারণে আমাদের দেশে প্রেফার করে কি যাতে বিম সাপোর্টেড স্ল্যাব হয়। বিম সাপোর্টেড স্ল্যাবটা কয় ধরনের হতে পারে, দুই, যে এখানে আমরা যেটা দেখতেছি, আমি একটু বেসিক আলোচনা করতে চাই, খুব সিম্পল কথাবার্তা, ড্রয়িং করাটা খুব ইজি। আমরা ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের ব্যাপারে একটু কনসেপ্ট নিব, যাতে বুঝতে আপনার ড্রয়িং করতে অসুবিধা না হয়। যেমন টু ওয়ে স্ল্যাব উইথ বিম আর ফ্ল্যাট প্লেট, এন্ড ফ্ল্যাট প্লেটে কি নাই, এই যে কলামের এই জায়গায় স্ল্যাবের এখানে কোনো কলাম ক্যাপিটাল নাই, আর এখানে এই যে ফ্ল্যাট স্ল্যাবে কলাম ক্যাপিটাল, এই যে বাড়তি একটু অংশ পাঞ্চিং স্ট্রেস প্রতিরোধ করার জন্য, তাই না। আর এগুলাকে বলে ওয়াফেল স্ল্যাব। ওয়াফেল স্ল্যাব মানে কি, ছোট ছোট বিমের মতো ছোট ছোট থাকবে, খাস কাটা থাকে, তাই না। অনেক সময় সৌন্দর্যের জন্য করতে পারে, অনেক সময় কি অনেক এটা করে অনেকে, অনেক কমিউনিটি সেন্টার বা অনেক ইয়াতে দেখবেন, শপিং ইয়াতে। ঠিক আছে, বড় বিম নেই, কিন্তু এগুলো ছোট ছোট সেকেন্ডারি বিমের মতো ওয়াফেল স্ল্যাব বলে আর কি। মাঝখানে ফাঁকা থাকবে, কি এগুলো আপনি নিচে লাইটিং টাইটিং করতে পারে। তো আমাদের টার্গেট হচ্ছে ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাব নিয়ে। ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্য কি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এখানে প্রথম যে ক্রাইটেরিয়া, একটা স্ল্যাব ওয়ান ওয়ে হবে না টু ওয়ে হবে, সেটা প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তার সাপোর্ট। আমরা যেটা বলছি বিম সাপোর্টেড স্ল্যাব, তাই না। এবং বিম সাপোর্টেড স্ল্যাব, একটা স্ল্যাব আছে, এই স্ল্যাবের কয়টা পাশ, চারটা পাশ, এবং চারটা পাশের যে কোনো দুই পাশে বিম আছে শুধুমাত্র। ঠিক আছে, তাইলে কয় পাশে, শুধু অপোজিট দুই পাশে বিমটা আছে, তাহলে এটা কোন ধরনের স্ল্যাব হবে? এখানে এখন দৈর্ঘ্য প্রস্থ চিন্তা করার আপনার কোনো ইস্যু নাই। ফার্স্ট হচ্ছে আপনার কি সাপোর্টের উপর, তাহলে কয়টা স্ল্যাব, মানে অপোজিট দুইটা ডিরেকশনে যদি কি থাকে, যে সাপোর্ট অন টু অপোজিট সাইড বাই বিম অর ওয়ালে সাপোর্ট হতে পারে। তার মানে আমার স্ল্যাবটা অপোজিট দুই পাশে, শুধুমাত্র অপোজিট দুই পাশে কি আছে, সাপোর্টে আছে, তাহলে সে কি হবে, অবভিয়াসলি কি ওয়ান ওয়ে স্ল্যাব হবে। দৈর্ঘ্য প্রস্থ কোনো ক্রাইটেরিয়া কেন, সে ওয়ান ডিরেকশনে লোড ট্রান্সফার করবে। লোডটা সাপোজ এখানে আমার ওই পাশে, এই পাশে আর এই পাশে বিম নাই, ঠিক আছে, তাহলে লোডটা কি কোন দিকে যাবে, যেখানে সাপোর্ট আছে, তাহলে সাপোর্ট আছে এইদিকে আর ওইদিকে, তাহলে এটা ডিরেকশন ওয়ান বলে। মানে অ্যাকচুয়ালি আমরা বলছি কি দুই পাশে, কিন্তু ডিরেকশন হচ্ছে কি এক্স ডিরেকশন, তাই না, এই জন্য ওয়ান ওয়ে বলে। আর যদি সাপোর্ট আছে চারপাশে, একটা স্ল্যাবের চারপাশে সাপোর্ট আছে, তখন সে অবশ্যই টু ওয়ে না,
তখন ওয়ান ওয়ে হবে না টু ওয়ে হবে, এটার ক্রাইটেরিয়া হচ্ছে এটা। কোনটা? দ্য রেশিও অফ দ্য লঙ্গার স্পান টু দ্য শর্টার স্পান গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 হইলে কি হবে? 2 গ্রেটার দেন 2 হইলে ওয়ান ওয়ে। ঠিক আছে, বড়। যেমন এটা এই রুমটা হিসাব করেন, সাপোজ এই রুমটা আমার এদিকে আছে 22 ফিট, সাপোজ ধরলাম এদিকে আছে 10 ফিট। ঠিক আছে, তাহলে 10 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 20 হয়। তাহলে আমার আছে 22 ফিট, তাহলে এটা ওয়ান ওয়ে না টু ওয়ে? ওয়ান ওয়ে। কেন? যে 2 গুণের সমান অথবা তার থেকে বড় হইলে, যখন তাদের রেশিওটা 2 গুণের, এটা এখানে লেখা আছে, কি লেখা আছে? লঙ্গার স্পান টু শর্টার স্পান। ঠিক আছে, তাহলে লঙ্গার স্পান বলছি 22 আর শর্টার স্পান কত? 10, তাহলে আসতেছে কত? 2.2, অবশ্যই গ্রেটার দেন 2। তাহলে এটা কি হবে? ওয়ান ওয়ে স্ল্যাব। চারপাশে সাপোর্ট আছে, তারপরেও কি ওয়ান ওয়ে। ঠিক আছে, তাহলে সাপোর্ট কন্ডিশন প্রথম হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যাই থাকুক, অপোজিট দুই পাশে যদি সাপোর্ট থাকে শুধুমাত্র, তখন কি হবে? ওয়ান ওয়ে স্ল্যাব। যেমন সিঁড়ি স্টেয়ারে কি থাকে? স্টেয়ারটা এই পাশে তো সাপোর্ট থাকে, স্টেয়ারে অপোজিট দিকে থাকে, এই পাশে আমাদের ইয়া থাকে, তাই না? তখন এটাকে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন করব। তাহলে একটা বিম, একটা স্ল্যাব ওয়ান ওয়ে হইলে, এখন ওয়ান ওয়ে হইলে কি হয়? ওয়ান ওয়ে হইলে লোড ট্রান্সফার হবে কি ওয়ান ডিরেকশনে। তো কেন? কারণ তার ব্যান্ডিং, যেমন এটাতে এই যে সাপোজ আমার এইটা স্ল্যাব আছে, এখানে লোড আছে, ঠিক আছে, তখন সে ব্যান্ডিং হবে ওয়ান ডিরেকশনে ব্যান্ডিং। ঠিক আছে, যেমন আমরা যদি একটা পেজ নিই, পেজটাকে যখন এইভাবে হাতে ধরবেন তখন সে ব্যান্ড হবে এদিকে শুধু, তাই না? লম্বা দিকে কি ব্যান্ড হবে? হবে না। যদি সেম সাইজের বা ওই যে 2 এর কমের মধ্যে থাকে, চারপাশে যদি 4 জন হাত দেন, দেখবেন এটা কিসের মতো? পাত্রের মতো, চারদিক থেকে, এদিক থেকেও ব্যান্ড হবে, এদিক থেকেও ব্যান্ড হবে। তার মানে বোথ ডিরেকশন ব্যান্ড। ব্যান্ড হওয়া মানে কি? ব্যান্ডিং মোমেন্টও বোথ ডিরেকশন হবে। বোথ ডিরেকশন ব্যান্ডিং মানে বোথ ডিরেকশনে টেনশন কম্প্রেশন আসবে। টেনশন কম্প্রেশন আসা মানে বোথ ডিরেকশনে টপ রেইনফোর্সমেন্ট, বটম রেইনফোর্সমেন্ট আসবে। ঠিক আছে, এই কারণে এই যে ডিফারেন্সটা। তাহলে ওয়ান ওয়ে স্ল্যাবে যেদিকে সাপোর্ট থাকবে অথবা যেদিকে লোডটা ট্রান্সফার হবে, ওইদিকে শুধুমাত্র কি থাকবে? টপ এবং বটম রেইনফোর্সমেন্ট থাকবে। আর অন্য ডিরেকশনে কি? শুধুমাত্র টেম্পারেচার বা সিঙ্কেজ বার। আর টু এ স্ল্যাবের ক্ষেত্রে কি হচ্ছে? টু এ স্ল্যাবের ক্ষেত্রে বোথ ডিরেকশনে কি হবে? লোড ট্রান্সফার হবে, এদিকে লোড ট্রান্সফার হবে, ওইদিকে লোড ট্রান্সফার হবে। তাহলে সাপোর্টের এখানে নেগেটিভ, মাঝখানে পজিটিভ, আর এখানে কি নেগেটিভ। সেজন্য সাপোর্ট যেখানে থাকে সেখানে টপ রেইনফোর্সমেন্ট থাকে, টপ এর রড থাকে, আর মাঝখানে কি থাকে? বটম এর রড থাকে, তাই না? টু এ স্ল্যাবের মাঝখানে পুকুরের মতো দেখতে হয়। কেন? কারণ বোথ ডিরেকশনে পজিটিভ, এই ডিরেকশনটাও পজিটিভ মুভমেন্ট, ওই ডিরেকশন থেকে কি পজিটিভ ব্যান্ডিং। তাহলে পজিটিভ মুভমেন্ট হলে টেনশন কোন দিকে? নিচে। তাহলে নিচে হলে রেইনফোর্সমেন্ট কোথায় হবে? নিচে হবে। ক্লিয়ার? এটা তো বুঝতে পারছেন নাকি? তো এই জন্য আপনাকে প্রথমে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করার আগে দেখতে হবে যে আপনার স্ল্যাবটা ওয়ান ওয়ে আছে নাকি টু ওয়ে আছে, তাই না? এটা অবশ্যই কি দেখতে হবে। সাপোজ আমি যদি এখানে একটু খেয়াল করি, যেমন এই স্ল্যাবটা এখান থেকে এই পর্যন্ত আছে 133 ইঞ্চি, আর এটা এখান থেকে এই পর্যন্ত আছে, বা আমরা ক্লিয়ার স্পান নিতে পারি, সমস্যা নাই। কত? তাহলে 133 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 266। অবশ্যই 266 কম আছে, তাহলে এটা কি টু ওয়ে স্ল্যাব, তাই না? তো এইভাবে আপনাকে ক্রাইটেরিয়া, অন্যান্য সবগুলো তো দেখা যাচ্ছে। যেমন আমি এটা একটু খেয়াল করতে পারি, যেগুলো চোখে বোঝা যাচ্ছে কাছাকাছি আছে সেগুলো তো সমস্যা নেই। যেমন এরকম হইতে পারে যে একটা প্রজেক্টের মাঝখানে আবার একটা কি হয়ে যেতে পারে, অন্য সব টু ওয়ে, কিন্তু একটা কি হইতে পারে? ওয়ান ওয়ে স্ল্যাব হইতেই পারে। ঠিক আছে, যেমন এখানে 220, এখানে আছে কত? 155, তাহলে বেশি ডিফারেন্স নেই, তাই না? 2 এর থেকে কম। তাহলে ম্যাক্সিমাম আমি ধরতে পারি এখানে সবগুলো কি টু ওয়ে, ওয়ান ওয়ে না, টু ওয়ে হবে। কার 2 এর কম হইলে কি টু ওয়ে স্ল্যাব, আর সব তো মোটামুটি কাছাকাছি আছে মনে হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আমরা রেইনফোর্সমেন্ট ডিটেইলিং বলছি কি? রেইনফোর্সমেন্ট ডিটেইলিং হচ্ছে বোথ ডিরেকশনে, আমার এই বোথ ডিরেকশনে কি হবে? এই যে এটাকে এভাবে ডিজাইন করছেন আপনারা, এটাকে একটা মাঝখানে ভাগ করে নিছেন, তাহলে মাঝখানে ভাগ করলে এটা হচ্ছে সাপোর্ট। তাহলে সাপোর্টের এখানে নেগেটিভ, মাঝখানে পজিটিভ, আর সাপোর্টের এখানে নেগেটিভ L/4 পর্যন্ত, তাই না? L/4, এদিকে L/4, তারপর মাঝখানে L/2। ঠিক সেম এদিকে যখন বিম এইদিকে কানেক্ট করবেন, তখন এই পাশ থেকে সাপোর্টের এদিকে L/4 পর্যন্ত নেগেটিভ, মাঝখানে পজিটিভ, এখানে নেগেটিভ। ঠিক আছে, সেজন্য মাঝখানে কি দুইটাই কি করতেছে? পজিটিভ করতেছে। সেজন্য বোথ ডিরেকশনে নিচে রড থাকে। আর উপরে এসে কি কোথায় হচ্ছে? উপরে প্রত্যেকটা জোনে দেখেন, এই জোনে এদিকের জন্য নেগেটিভ, কিন্তু এই জোনে এদিকের জন্য কি পজিটিভ করতেছে। কোন জোনে? এই পাঁচটার জন্য। ঠিক আছে, সো এই কারণে এই জোনটাতে উপরে টপে রড থাকে, বটমে রড থাকে। ঠিক আছে, কোথায়? সাপোর্ট জোনে, সাপোর্ট জোনে, সাপোর্ট জোনে, সাপোর্ট জোনে। আর এখানে দুই পাশ থেকে পজিটিভ, পজিটিভ, সেজন্য বটমে রড থাকে। ওকে, এখন ওয়ান ওয়ে হলে কি দেখাবো? একদিকে দেখাবো, আর টু ওয়ে হলে কি
দুই দিকে দেখাইতে পারি। তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে দেখেন এই প্রজেক্টের সবগুলো যেহেতু 2 এ, এটা একটা রড দিয়ে দেখানো হয়েছে, মানে পুরাটাই একভাবে দেখাইছে। এখন এরকম হতে পারে যে এই আমি একটা প্রজেক্টের ক্রাইটেরিয়া বলতে চাই, এখানে কতটুকু পর্যন্ত আসছে এটা L/4, আমরা L/4 L/3 এগুলা প্রত্যেকে পাই, এগুলা যে আমরা ভাগ করছি প্যানেলে ভাগ করছি L/4 L/4 ভাগ করছি না, তো এইটার একটা ক্রাইটেরিয়া আছে। আমরা যদি এটাকে এখানে দেখি যে প্রথম শুরুতেই যে এখানে এখন অনেক কোম্পানি বাংলাদেশেও এখন রড স্ল্যাবের ক্ষেত্রে আর ক্র্যাঙ্ক বার ইউজ করে না। আপনারা পাইছেন এরকম ক্র্যাঙ্ক বার ছাড়া কোনো স্ল্যাব পাইছেন? হ্যাঁ, মানে এই যে ছাদে ক্র্যাঙ্ক করে ইউজ করে নাই, উপরে টপে রাখছে, কেটে দিচ্ছে, বটম এসে কেটে দিচ্ছে, এরকম পাইছেন কোথায়? এখানে কোনো আপনাদের? হ্যাঁ, এখানে তো দুইটা লেয়ার তো অবশ্যই, কিন্তু আগে সব ম্যাক্সিমাম কি করে উপরে টপটা এসে ক্র্যাঙ্ক করে নিচে আসে, তাই না? এটা করে না। এখন অনেকে করে কি, আপনাদের এখানে কি দিছে, এখানে ছবি আছে এরকম আপনাদের প্রজেক্টটাতে নাকি? না, এখানে তো চিত্র দেখাইছে, ক্র্যাঙ্ক দেখাইছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা যাও, আমি দুইটাই দেখাবো আর কি। সেজন্য আমি বলছি কি এক একটা প্রজেক্টের ছবি থাকলে সুবিধা হয়, এটা যে কথা বললো স্ল্যাব কই, এটা তাই না? টপ রড। আচ্ছা, এখানে এই জিনিসটাকে খুব সিম্পলি করছে আর কি। আমরা আগে এটা পরে দেখবো, আগে জেনারেলি যেভাবে ক্র্যাঙ্ক হয় সেটা শিখে নিই, ঠিক আছে? যদি ক্র্যাঙ্ক করতে হয় কি করব সেটা শিখবো, তারপরে শিখবো কি ওইটা কিভাবে করে, যেমন এখানে দেখানো হয়েছে ক্র্যাঙ্ক করে দেখানো হয়েছে, তাই না? তাহলে ক্র্যাঙ্ক এর ক্ষেত্রে আমরা বলছি কি যে বিম থেকে থাকে সাধারণত এই যে আমরা এগুলাকে প্যানেলে ভাগ করে হচ্ছে L/4 L/4 এরকম করে। তাহলে L/4 পর্যন্ত হচ্ছে নেগেটিভ জোন, তারপর পজিটিভ জোন, তারপর নেগেটিভ জোন, তাই না? তো আমরা যখন এক্সট্রা রড ইউজ করি, অনেক সময় দেখবেন অনেকে এগুলাকে L/4 ইউজ না করে L/3 পর্যন্ত ইউজ করে, ঠিক আছে? কত পর্যন্ত? কাটা, যেগুলা কেটে ইউজ করবো, এক্সট্রা টপ তো সবাই চিনেন নাকি? এগুলো তো আপনাদের শেখানোর দরকার নেই। এক্সট্রা টপটা কতটুকু পর্যন্ত আসবে? L/4 অথবা L/3, ঠিক আছে? যেমন এখানে ওরা কতটুকু পর্যন্ত দিচ্ছে, এখানে কোন ইনফরমেশন দিছে, ইর ব্যাপারে কোন ইনফরমেশন লিখছে, এই হচ্ছে কতটা রড এটা বলছে, কতটুকু আসবে সেটা কি বলছে, হ্যাঁ এখানে এইখান থেকে এদিকে L/3 পর্যন্ত আসছে, তাই না? L/3 মানে L আর কি, L2 বলতে এটা ডিসটেন্সটা বলতেছে, ওকে? তাহলে এখানে এটা হচ্ছে এই জেনারেল নোটটাকে ফলো করা হয়, বুঝছেন? এখানে এটা, ঠিক আছে? তাহলে এটাকে আমি ফলো করতে পারি যে যেটা ক্র্যাঙ্ক করব, ক্র্যাঙ্ক বারটা কোত্থেকে ক্র্যাঙ্ক হয়ে আসবে? L/4 থেকে ক্র্যাঙ্ক করে উঠাবো, আর যেটা এক্সট্রা টপ থাকবে সেটাকে কতটুকু পর্যন্ত রাখবো? L/3 পর্যন্ত রাখবো, একটা এক্সট্রা বেশি রাখবো আর কি, ঠিক আছে? সেটা আমরা বিমের ক্ষেত্রেও দেখবো। তাহলে আমরা আগে ক্র্যাঙ্ক এর থাকি, তাহলে ক্র্যাঙ্ক করবো কোত্থেকে? L/4 থেকে ক্র্যাঙ্ক করে উপরে উঠাবো, আর আমাদের এক্সট্রা টপ গুলাকে L/3 পর্যন্ত আনবো, ওকে? তাহলে কি করবো? খুব সিম্পল কাজ, এটা ড্রয়িং করে এই ড্রয়িংটা আমরা করবো। দেখেন এখানে যদি ড্রয়িং করতে চাই আমাকে কি করতে হবে? এই যে এইটার জন্য একটা লাইন আঁকবো, ওকে? এরপরে এই যে নিচের লাইন ক্র্যাঙ্ক এর জন্য একটা লাইন আঁকবো সোজা, এরপরে উপরে এটার জন্য একটা লাইন আঁকবো, ঠিক আছে না? এরপর এক্সট্রা টপের জন্য একটা লাইন আঁকবো, আর অনেক সময় হতে পারে এক্সট্রা টপ দুইটাও থাকতে পারে, তাই না? আমি আপাতত দুইটা আঁকবো আর কি, কোনো জায়গায় একটা থাকলে একটা দেখাবো, দুইটা থাকলে দুইটা দেখাবো। অথবা এরকম হইতে পারে অনেক সময় আমরা এটার ইন্ডিকেশনটা লিখে দিই যে কয়টা হবে, এই যে 2.10 mm বিটুইন CKD, 2, কারণ 2 বলতে কোথায় এই যে 2 লেখা আছে, তাই না? রড দেখাইছে কয়টা? 2, খেয়াল করেন এখানে রড কয়টা দেখাইছে? এক্সট্রা একটা, ড্রয়িং আছে একটা, কিন্তু অ্যাব্রিভিয়েশনে লিখছে কি নাম্বার হচ্ছে, এটা দুইটা বলে নাই। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বলতেছে 2 নাম্বার জিনিসটা দেখো, এই যে 2 নাম্বার লেখা আছে এখানে 2 নাম্বারে কি লেখা আছে? 2.10 mm, ঠিক আছে? এইভাবেও থাকতে পারে। তো আমি যেখানে দুইটা আছে সেখানে দুইটা দেখাবো, যেখানে একটা আছে সেখানে একটাই আঁকবো, ঠিক আছে? এটা ক্র্যাঙ্ক আর কি, বিটুইন ক্র্যাঙ্ক CKD মানে ক্র্যাঙ্ক ডট, মানে যেটা ক্র্যাঙ্ক ডট থাকবে এরকম করে ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠবে, এরপর আরেকটা ক্র্যাঙ্ক হয়ে থাকবে এদের মাঝখানে, ঠিক আছে? এদের মাঝখানে বসবে এগুলা বিটুইন। তাহলে একটা হইলে একটা বসবে, দুইটা হইলে এই দুইটার মাঝখানে দুইটা বসবে। তাহলে এদের মধ্যে ক্র্যাঙ্ক এর মধ্যে ডিসটেন্স হচ্ছে কত? দেখেন এখানে ক্র্যাঙ্ক, এখানে অল্টারনেট ক্র্যাঙ্ক, তাহলে একটা ক্র্যাঙ্ক থেকে একটা ক্র্যাঙ্কের দূরত্ব কত হবে বলেন তো? হ্যাঁ, 12 ইঞ্চি। কেন? অল্টারনেট ক্র্যাঙ্ক মানে হচ্ছে কি মাঝখানে একটা সোজা রড আছে, তাই না? তাহলে তাদের মধ্যে 6 ইঞ্চি 6 ইঞ্চি,
তাহলে একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের দূরত্ব কত 12 ইঞ্চি হবে। তাহলে এই যে 12 ইঞ্চির মাঝখানে আপনি এখানে 1 নাম্বার হইলে একটা রড বসবে মাঝখানে, আর 2 হইলে দুইটা রড বসবে ওই 12 ইঞ্চির মাঝখানে ভাগ করে। কত ইঞ্চি পরে পড়বে তাহলে 4 ইঞ্চি পর পড়বে নাকি? এটা নিয়ে তো কারো সমস্যা নেই নাকি? আচ্ছা যাও, এখন আমরা কি করব? এখানে বলছে বাইন্ডার ইজ নট শোন ইন দা ড্রয়িং, এত এমএম এত। আচ্ছা বাইন্ডারের ব্যাপারে পরে কথা বলি, আমরা মেইন রডগুলো আঁকি আগে। তাহলে আমরা বলছি কি আমি এখানে লাইনটা আঁকবো, তারপরে ক্র্যাঙ্কের জন্য দুইটা লাইন আঁকবো, তারপর এক্সট্রা টপের জন্য দুইটা লাইন আঁকবো, ঠিক আছে? পুরো একদম এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, এটা কিন্তু স্ল্যাব পর্যন্ত আসবে আর কি। এখানে যেহেতু একটা ক্যান্টিলিভার পোরশন আছে, কি আছে এটা? এটা হচ্ছে ব্যালকনি আর কি। তাহলে ব্যালকনির পর্যন্ত বাইরে নিয়ে আসছে, যেদিকে স্ল্যাব থাকবে বাইরে দেখাবো। তাহলে আমরা এইখানেই আঁকতেছি। এটা কি করলাম? অবশ্যই এখানে রডের জন্য রডের লেয়ার থাকলে রডের বা রেইনফোর্সমেন্টের লেয়ারেই আঁকবেন। সিম্পল, এই যে রডের লেয়ার, তাই না? জাস্ট লাইন কমান নিলাম, এটার থেকে এই মিড পয়েন্ট থেকে ধরে সোজা এখানে পর্যন্ত। আচ্ছা এটা যেহেতু বাইরে পড়তেছে, আমি একটু ভিতরের দিকে আঁকবো আর কি পরে। আচ্ছা এদিক থেকে আঁকি, তাই না? তাহলে আমার জন্য সুবিধা হবে। আমরা নিয়ারেস্টটা অন করি, নিয়ারেস্ট অন করলে এখানে যে কোনো পয়েন্টে পাবো, তাই না? তাহলে একটু এটাতে দেখানোর জন্য আমি এখান থেকে আঁকতেছি। ওকে, এখান থেকে সোজা এটার পর্যন্ত আঁকলাম। একটা লাইন আঁকেন সবাই, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি বাসায় বাড়ি যাইতে হবে নাকি? ওকে, তাহলে আমি এই যে যেহেতু ব্যালকনি পড়ছে, ব্যালকনির জন্য একটাই আঁকতেছি আর কি। আচ্ছা ওকে, এরপরে কয়টা লাইন আঁকবো বলছি? 5টা লাইন আঁকবো, তাই না? তাহলে 5টা আঁকবেন, কয়টা অফসেট করবেন? 4টা অফসেট করে দিবেন আর কি। তাহলে ও এন্টার করে 4টা অফসেট করে দেন। এই লাইনটাকে আমি ও এন্টার করলাম অফসেট। এখানে আমি 5-6 ইঞ্চি মেনটেন করার দরকার, আপনি সব 5 দিলে সমস্যা নেই, কারণ এখানে স্পেসিং দিয়ে আমি কি বলবো না, আমরা তো উপরে ইনফরমেশন লিখে দিব 5 ইঞ্চি হবে না 6 ইঞ্চি হবে, ঠিক আছে? তারপর আমি এখানে 5 ইঞ্চি লিখে এন্টার করলাম। এটার থেকে এদিকে একটা নিচে আসতেছে, আমি যে এখানে জায়গা আছে সেজন্য নিচের দিকে আসতেছে, এইদিকে উপরে গেলে বিমের মধ্যে পড়ে যাচ্ছে, সেজন্য আমরা নিচে আসতেছে একটু। 3টা দিলাম, ওকে, আরো 2টা দিব বলছি, তাই না? তাহলে টোটাল আমার কয়টা হইলো? 5টা আঁকলাম। 5টা আঁকতে হবে নেসেসারি না, এদের মতো কিন্তু কি এভাবেও দেখাইতে পারেন, যে একটা দিয়ে আপনি দেখাই দিতে পারেন, যে যেহেতু ইনফরমেশন আমি বলেই দিব, ঠিক আছে? তো একটাও আঁকতে পারেন। আমি 2টা আঁকি। আঁকছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, জাস্ট লাইন আঁকছি, লাইনে কে অফসেট করে দিছি 5 ইঞ্চি পর পর। কি আলফা, যে এই পয়েন্ট থেকে আপনি যদি সোজা এসে পারপেন্ডিকুলার ধরেন, তাহলে কি বাঁকা দেখা যাবে না আর কি। আপনার হয়তো কি নিয়ারেস্ট থেকে নিয়ারেস্টে কোনো, হ্যাঁ ওইটা ওইটা হইতে পারে আর কি। যে পারপেন্ডিকুলার নিয়ে নেওয়ার কারণে কি এটার সাথে পারপেন্ডিকুলার হলে বাঁকা হচ্ছে আর কি। পুরো দিক থেকে আঁকেন। ব্যালকনি থেকে নিলেও বাঁকা হওয়ার কথা না, কেন আপনি এসে তো এখানে পারপেন্ডিকুলার মিলাবেন। ব্যালকনির মাঝখান থেকে না, এক পাশ থেকে নিলে হবে। আমি যে জাস্ট উপরে বিমের মধ্যে পড়তেছে সেজন্য কি এদিকে একটু বিমের এদিকে নিয়ে আসছে আর কি, পরের নিচের দিকে অবসেট করছে। তো এখানে আপনার প্রবলেম হচ্ছে, আমি এখান থেকে নিছেন তো, এখান থেকে নিছেন তো, এরপরে আপনি যখন এখানে আসতেছেন, এখানে সোজা এসে এখানে এসে যে পারপেন্ডিকুলার স্ন্যাপ করবেন, ঠিক আছে? তাহলে কি হবে? এই লাইনের সাথে সে পারপেন্ডিকুলার হয়ে আসবে, ঠিক আছে? তখন আপনার আর কি এখানে এই যে মাঝখানে একটু ইয়ে দেখা, এটা ইয়ার কারণে দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা মিড পয়েন্টের ওখানে কি একটা ইয়া দেখা যাচ্ছে, ওটা ইস্যু না। তো পারপেন্ডিকুলারে স্ন্যাপ করেন, দেখবেন সোজাই থাকবে। ওকে, আছেন? 3-6 আমরা কয়টা আঁকবো বলছি? 2টা, একটা হচ্ছে নিচে স্ট্রেটের জন্য, 2টা হচ্ছে ইয়ার জন্য, আর 2টা হচ্ছে ক্র্যাঙ্ক এর জন্য। ওকে, সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে আমরা কি করব একটু, এখন আমাকে করতে হবে কি, আমরা বলছি L/3 করব না L/4 করব, সেটা সেই অনুযায়ী আমাদের আগাইতে হবে, ঠিক আছে? যেমন এখানে দেখবেন এদের এখানে L/3 তো বলছে সবগুলো, আর কোন ইনফরমেশন বলে নাই। এটাতে যদি দেখি, এটাতে যে এদিকে টপের জন্য L/3 হচ্ছে, আর আমার ইয়া হবে কি, আমরা ক্র্যাঙ্ক করব L/4 থেকে। তাহলে আমাকে এখানে L/3 এবং L/4 পাওয়ার জন্য আরো 2টা লাইন আমি আঁকবো, যাতে ওই 2টা লাইনকে কি করতে পারি, ডিভাইড করতে পারি, ঠিক আছে? তাহলে কি করব, ওই সেম ওই লাইনগুলোকে আর 2টা অফসেট করি আমরা। তার আগে আচ্ছা অফসেট ও এন্টার একটু দূরে করে করতেছি, 10 এন্টার করে আমি এই লাইনটাকে একটু উপরের দিকে দিলাম, এই লাইনটাকে একটু নিচের দিকে দিলাম। 2টা এটার একটু কালার চেঞ্জ করে দিই, যাতে বুঝতে সুবিধা হয় যে আমি এগুলা কিসের জন্য নিলাম, ব্রেক করার জন্য নিছি।
ঠিক আছে। ব্রেক করতে হলে কোত্থেকে এই যে বিমের ভিতর থেকে বিমের ভিতরে ব্রেক করতে হবে, তাই না? তাহলে বিমের ভিতর থেকে বিমের ভিতরে হলে স্ল্যাবের অংশটা হলে বিমের ভিতরে যে লাইনগুলো আছে এই জায়গায় আমরা ট্রিম করে দিব, ঠিক আছে না? তাহলে টিআর এন্টার করে আমরা ওই যে রেফারেন্স লাইনগুলোকে এই যে রেফারেন্স লাইন, এই রেফারেন্স লাইন এগুলাকে ট্রিম করে দিতেছি। শুধুমাত্র স্ল্যাবের অংশ পর্যন্ত থাকবে এই লাইনগুলো, রেফারেন্স গুলা, ঠিক আছে? তাহলে বিমের ভিতরে যেখানে পড়তেছে আমি রেফারেন্স লাইনটাকে ট্রিম করে দেন, এখানেও ট্রিম করে দিতে পারি, এখানেও ট্রিম করে দিলাম। ওকে, কমান্ডের শর্টকাট কি ডিভাইড করছিলাম, ডিআইভি আমরা ইউজ করছিলাম, তাই না? যে ড্র টুলবারের ডিভাইড কমান্ড, এটা শর্টকাট ডিআই ভি লিখে এন্টার করব, ডিআই ভি লিখে এন্টার করব। উপরের লাইনটাকে ভাগ করব এক্সট্রা টপের জন্য 3 ভাগে, নিচেরটাকে ভাগ করব 4 ভাগে, ঠিক আছে? আমি দুইটার জন্য আলাদা আলাদা করে করতেছি। তাহলে উপরেরটা সিলেক্ট করে 3 লিখে এন্টার করলাম। এখানে পয়েন্টটা খুব ছোট দেখা যাচ্ছে, পয়েন্টকে বড় করতে হলে কি করতে হবে? এই যে পয়েন্ট যে আসছে ডিভাইড করার পর পয়েন্টগুলো দেখাই যাচ্ছে না আমার, তাহলে পয়েন্ট স্টাইল চেঞ্জ করতে হবে, তাই না? পয়েন্ট স্টাইল কোথায় পাবেন? ইউটিলিটিতে পাবেন, পয়েন্ট স্টাইলে পাবেন, অথবা ফরম্যাটের এখানে পয়েন্ট স্টাইল পাবেন। এটা শর্টকাট পিটি, শর্টকাট কি পয়েন্ট স্টাইলের শর্টকাট পিটি। ডিভাইড করার পর যদি দেখেন যে আপনার পয়েন্টগুলো দেখা যাচ্ছে না, তাহলে পিটি লিখে এন্টার করবেন। এই যে পয়েন্ট টাইপ, আমার পয়েন্ট টাইপটা এটা সিলেক্টেড আছে, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? এটা সিলেক্ট করে এখানে আমি বলছিলাম, এগুলো আগেও বলছিলাম যে এটাতে এটা দিব, চেক করব, আর এখানে অ্যাবসলিউট ইউনিট আমি হাফ অথবা 1 ইঞ্চি দিয়ে দিব, তাই না? তাহলে এটাতে সেট অ্যাবসলিউট ইউনিট দিলাম, এখানে আমি 1 ইঞ্চি করে দিলাম, যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে এখন, ঠিক আছে? হ্যাঁ, রেফারেন্স লাইন কত উপরে দিছি এটা আপনার পছন্দ মতো, যে একটু উপরে দিছি আর কি। আমি 5-10, আপনি কাছাকাছি দিতে পারেন, যত কাছে যান তত ভালো। আমি আলাদা কালার করে দিচ্ছি না, আলাদা কালার করছি যাতে বোঝার জন্য, এটা তো পরে ডিলিট করে দিব। আমি একটু বোঝার সুবিধাটা একটু করে দিচ্ছি আর কি, কারণ এখান থেকে আমরা রেফারেন্সটা নিব L/3 L/4 এর, ঠিক আছে? তাহলে ডিভাইড করে নেন। এবার সবগুলোকে ডিআইভি লিখে এন্টার করবেন, এটাকে সিলেক্ট করলাম, নিচেরটা হচ্ছে 4 ভাগে। আবার স্পেস বার চাপলে ওই কমান্ডে ঢুকবে, তাই না? সকল ডিভাইড একসাথে করে নেবেন। 3 এন্টার, স্পেস বার, নিচের লাইন 4 এন্টার, স্পেস বার, উপরের লাইন 3 এন্টার, স্পেস বার, নিচের লাইন 4 এন্টার, স্পেস বার, নিচের লাইন 4 এন্টার, স্পেস বার, উপরের লাইন 3 এন্টার। ওকে, এরপরে সেম সব ডিভাইড একবারে করে নেবেন, 4 এন্টার। এই যে পুরো লাইনটাকে আমি ডিভাইড করে দিয়েছি, ওকে, তাই না? এটা পরে আমরা দেখব, কিন্তু এখন যদি ডিভাইড করে ফেলছেন ভুলে, তখন সিলেক্ট করবেন এভাবে, তাই না? সিলেক্ট করে ডিলিট করবেন। ওকে, এতটুকু করছেন কি? হ্যাঁ, সব বিজয় প্রত্যেকটা স্প্যানে করতে হবে না, আপনারা আপাতত দুই একটা করেন, কারণ আমরা একটা করতে পারলে সব করতে হবে, তাই না? আমি জাস্ট একটা প্রসেস দেখাচ্ছি। তারপরে এরপরে কি করব? এখানে যে যেগুলোতে ডিভাইড করছি এই বরাবর আমরা কি করতে পারি, এখান থেকে অনেক সময় এখন করে দেখবেন, অনেকে এটা করে যেখানে ক্র্যাঙ্ক শেষ হয় বা এক্সট্রা টপ শেষ হয়, সেখানে একটু করে ব্যান্ড করে, শুধু স্ল্যাবে করে না, যদিও স্ল্যাবে যেহেতু থিকনেস কম থাকে জন্য করে না, অনেকে একটু করে কি ডেভেলপমেন্ট এনকারেজ লাইন করে। আপনাদের প্রজেক্টে করছে কিনা জানি না, কি রকম আমি একটু দেখাই। এখান থেকে এই বরাবর আমি লাইন টেনে দিলাম, এই যে কোন বরাবর লাইন টানছে, আমরা এখানে কি বলছি, এই যে উপর থেকে দেখেন আমি একটা রেফারেন্স লাইন নামাইছি, কোত্থেকে? L/3 থেকে, তাই না? যেখানে কাটতে হবে এক্সট্রা টপ পর্যন্ত, ও প্রথম দুইটা হচ্ছে এক্সট্রা টপ, তাই না? সেজন্য আমি এখান থেকে জাস্ট লাইনটা, এখান থেকে একটা লাইন টেনে দিলাম। ওকে, ঠিক সেম আমরা এখান থেকে লাইন টানবো না, আমি এখান থেকে এগুলাকে কপি করে বসা দিই, আর লাইন না টেনে এখান থেকে এগুলাতে সবগুলাতে কি টপে মাঝখানে আমি লাইনগুলা বসাই দিলাম। কেন বসাচ্ছি এটা দেখায়, ওই যে উপরের টপের জন্য, তাই না? লাইনগুলা বসালাম। ওকে, কেন বসাইলাম? কারণ এগুলা তো L/3 পর্যন্ত থাকবে, মাঝখানের অংশটা কি করতে হবে? আমাকে ট্রিম করতে হবে, তাই না? তাহলে ট্রিম করে দিব আমরা, চিয়ার লিখে এন্টার করে এই মাঝখানের দুইটাকে ট্রিম করে দিব, মাঝখানের অংশগুলা। কলাম শুধু রডের, এবার বিমের লাইনকে ট্রিম করবো না, ঠিক আছে? মাঝখানের লাইনগুলা
ট্রিম করে দিলাম, মাঝখানে টপের লাইনগুলো ট্রিম করে দিলাম। ওকে, এই তো ঠিক আছে, করছেন? আচ্ছা, এরপরে আমি এখানে একটু দেখাই, যেটা আমি দেখাতে চাইছিলাম যে দুইটা লাইনকে আমি ডিলিট করলাম একটু। ওকে, ডিলিট করলাম। এখন মনে করলাম, ধরে নিলাম আমার এই পাশে এক্সট্রা টপ আছে একটা, ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, এটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, অথবা এমন না যে আপনার দুইটা থাকলে দুইটা দেখাতে হবে, সেটাও নেসেসারি না। আমি অলরেডি আপনাদের ড্রয়িং এ দেখাইছি, তাই না? দুইটার জন্য আপনি একটাও আঁকতে পারেন, যে আমরা এখানে দেখাইছিলাম যে একটাও আঁকতে পারি আমরা। দুইটার জন্য কি একটা লাইনও আঁকতে পারি, যেহেতু আমরা পরে বলেই দিব যে অ্যাব্রিভিয়েশন দিয়ে 1 হবে না 2 হবে, যেটা দিয়ে সেটা, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যেহেতু দুইটা ওই সিস্টেম ফলো করতেছি, একটার জন্য একটা রাখবো, দুইটার জন্য দুইটা রাখবো, তাহলে এটা একটা আইডিয়া পাওয়া যাবে। মিস্ত্রিরা কি পাবে, সরাসরি এই ড্রয়িং থেকে আইডিয়া পাবে যে হ্যাঁ এখানে দুইটা হবে, তার ওখানে ইনফরমেশন, তখন ইনফরমেশনের সাথে মিলাবে, ঠিক আছে কিনা, ঠিক আছে। আর যদি আপনি এত কষ্ট করতে না চান, তাহলে সবগুলোর জন্য কি দেখাবেন, একটা দেখাবেন, ইনফরমেশন লিখে দিবেন। কারণ অনেক সময় মিস হয়ে যায় যে আপনি এখানে দুইটা দেখানোর কথা, এক জায়গায় দুইটা দেখেছেন, অন্য জায়গায় দুইটা থাকার কথা দুইটা আঁকেন নেই, তখন আবার কি মিস ইনফরমেশন হইতে পারে। সেজন্য অনেকে কি করে, একটা আঁকে লিখে দেয় ওখানে যে এটা 1 নাম্বার না 2 নাম্বার, 2 নাম্বার হলে এতটা রড, এভাবে লিখে দেয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যেটা দেখাইছি যে অনেকে কি করে, এই যে যেখানে শেষ হয় এখানে এসে এটাকে একটু অ্যাঙ্করিং করার জন্য একটু বাঁকা করে রাখে। প্র্যাকটিক্যাল ফিল্ডেও কি অনেকে করে, ঠিক আছে, সেটাও করতে পারে। কারণ এটা অ্যাকচুয়ালি তার L/3 পর্যন্ত থাকার কথা, L/4 পর্যন্ত, কিন্তু আমরা দিছি কত পর্যন্ত, L/3 পর্যন্ত। তাহলে অলরেডি সে অ্যাঙ্করেজ বা ডেভেলপমেন্ট আছে। তারপরেও যদি দেখাইতেছে, আমি লাইন কমান্ড নিয়ে এখান থেকে অর্থ মোড অফ করে আমি একটু নিচের দিকে 4 ইঞ্চি দিলাম, ট্যাব 30 ডিগ্রি দিলাম, ঠিক আছে। এরকম আমি একটু দেখাইতে পারি যে হ্যাঁ এটা এক্সট্রা টপটা আর কি, যেখানে শেষ হয়েছে ওখান থেকে কি এরকম দেখাই দিতে পারে। ওকে, অনেকে এটা করে, প্র্যাকটিক্যাল ফিল্ডও অ্যাপ্লাই করে, যে আমি 4 দিলাম, ট্যাব দিলাম, এখানে 150, তাই না, অ্যাঙ্গেল 150, এদিকের জন্য 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ওদিকের জন্য 150 ডিগ্রি। তাহলে এখান থেকে এটাকে কপি করে এখানে বসা দিতে পারি। এটা একটা প্রসেস দেখায় আর কি, ঠিক আছে। তো সেম এখান থেকে আমরা এগুলা তো আমার লাইনগুলো লাগবে না, এখান থেকে যখন বসাবেন এই ডিরেকশন থেকে কপি করে এই পয়েন্টটা নিয়ে গিয়ে আপনি এখানে গুলাতে বসাই দিবেন, তাই না। এভাবে বসাই একটা একে সবগুলাকে বসাই দিবেন আর কি, ঠিক আছে। আমি আর দিকে যাচ্ছি না, এই পাশেরটা বুঝলে ওই পাশেরগুলো পাবেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা প্রসেস যে আমরা এক্সট্রা টপটা এভাবে দেখাচ্ছি, ঠিক আছে। এখন এতটুকু করছেন, এই ড্রয়িংটাতে খেয়াল করেন, এই ড্রয়িং এ এক্সট্রা টপ কয়টা, এখানেও লিখছে ই, এখানেও লিখছে কি ই, এখানেও লিখছে ই, আঁকছে লাইন একটাই কিন্তু, তাই না। লাইন কয়টা আঁকছে, একটা আঁকছে, কিন্তু বলা হয়েছে কি এক্সট্রা টপ দেখার জন্য কি দেখতে হবে, ই দেখতে হবে। তাহলে ই তে তখন যাবে না, চলে যাবে সেই ই তে, যে ই তে কি বলা আছে, দুইটা 10 mm এক্সট্রা টপ রড বিটুইন 2 মেইন রড, ঠিক আছে। তো এইভাবে একটা, এই জন্য বললাম আমি দুইটাই দেখাইতে হবে, সেটা নেসেসারি না, ম্যান্ডেটরি না। তারপর আমরা অনেক সময় প্র্যাকটিক্যাল ফিল্ডে যে অনেকে করে, যেখানে একটা সেখানে একটা দেখায়, অনেকে দুইটা হলে দুইটা দেখায় রাখে। আমরা যদি এভাবে ইনফরমেশনটা এভাবে দিয়ে দেন যে ওয়ার্ড দিয়ে বা সংখ্যা দিয়ে, তখন আপনি এখানে একটা দেখাইলে হবে, তাহলে একটা সহজ হয়ে হচ্ছে, আপনার ওখানে এত অনেক জায়গায় চেঞ্জ করতে হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করব, এরপরে হচ্ছে এখন বটমেরটা, ক্র্যাঙ্ক বারটা এতটুকু করে না, এখন অফ থাকা অবস্থায় অর্থ মোড অফ করে এখানে দিছি 4, এরপর ট্যাব দিছি, ট্যাব দিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম আর কি। এটা বাঁকায়, এটা 45 ডিগ্রি মেইনটেইন করে না, অনেকে দেয় অনেকে দেয় না, না দিলেও ইস্যু না আর কি, ঠিক আছে। আচ্ছা, আঁকবো, দেখেন ক্র্যাঙ্ক আঁকার জন্য আমরা কি প্রসেস ফলো করতেছি, ক্র্যাঙ্কটা করতে হবে, আমি বলছি 2 নাম্বার থেকে 3 নাম্বারে যাব, তাই না। ক্র্যাঙ্ক যাব এখান থেকে, এটা রেফারেন্স আসবো এখানে, এখান থেকে এদিকে আমরা যাব। ওকে, তাহলে আমরা কি করতেছি, আমি লাইন কমান্ড নিলাম, এই যে এই পয়েন্টকে ট্র্যাক করে, আমি ওই যে বলছিলাম একটু কাছে হইলে আমার ট্র্যাক করতে আরো কাছে সুবিধা হতো, না, আমি মানে লাইনটা যদি একটু কাছে হইতো আমার জন্য সুবিধা হইতো আরো। ওকে, এই পয়েন্ট থেকে ট্র্যাক করে 2 নাম্বার লাইনে আসবেন, ঠিক আছে। এই অবস্থায় ট্র্যাক করার জন্য অবশ্যই নিয়ারেস্ট পয়েন্টটা অফ রাখবেন, ঠিক আছে। নিয়ারেস্ট কেন, নিয়ারেস্ট আপনাকে ঝামেলা করবে, ঠিক আছে। নিয়ারেস্টের কাজ শেষ হলে সাথে সাথে অফ করে দিবেন। এখান থেকে এসে তখন আমি যখন ট্র্যাক করবো, তখন ওই সোজাসুজি পয়েন্টটা পাবো, দেখছেন এই পয়েন্টটা পাইছি, ঠিক আছে। এরপরে ক্লিক করব, ক্লিক করে কোন দিকে আসতে হবে, এটা ক্র্যাঙ্ক হবে এদিক থেকে এইদিকে, তাই না। তাহলে এইদিকে যখন ক্র্যাঙ্ক হবে, আমি এখান থেকে এখানে দেখেন এই এটার উপরে
ঠিক আছে, এটা এখন কতটুকু হবে আপনি যদি বলেন যে আমি এখানে এটাকে এই জায়গা থেকে এখানে স্ন্যাপ করলাম, আমরা 45 ডিগ্রি দিয়ে, এটা তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে তাই না, ক্র্যাঙ্ক তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে আপনি চাইলে পোলার ট্র্যাকিং কে কাজে লাগাইতে পারেন। এখানে 45 দিয়ে, যে 45 আছে আমার তাই না, আমরা 45 দিয়ে এখানে ট্র্যাক করতে পারি, দেখছেন ট্র্যাক করে দিলাম, তাহলে এরপরে এসে ক্লিক করলাম। ঠিক আছে, এটা একটা ওয়ে। আমরা যদি সহজ করতে চান যে এগুলোকে মনে রাখতে হবে কোনটা করলে আপনার জন্য সুবিধা হবে। আমি যেমন প্রথম কাজ করছি কি, প্রথম কাজ করছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং দিয়ে কাজ করছি তাই না, লাইন নিয়েছি, লাইন নিয়ে এই পয়েন্ট থেকে সোজা ট্র্যাক করে উপরের দিকে আসছি, এরপরে ক্লিক করছি, এরপর আমি বলছি ও এখানে অবজেক্ট পোলার স্ন্যাপ কে কাজে লাগাইছি, এখানে 45 ডিগ্রি থেকে অন করে দিছি। এরপর এটা যেহেতু ক্র্যাঙ্কটা 45 ডিগ্রিতে হয়, তাহলে যে আমি এখান থেকে সরাসরি ট্র্যাক করে এই লাইনের উপরে এসে ক্লিক করছি, তাহলে কি হয়ে গেল, এই লাইনটা হয়ে গেছে। ওকে, ঠিক সেম এই পাশে আমরা রাখবো লাইন, এই পয়েন্ট থেকে ট্র্যাক করে এখানে আসবো, এরপরে এখানে ট্র্যাক করে 45 এ ক্লিক করব, ঠিক আছে না। এরপরে দুইটা আঁকার পরে আপনি চাইলে আপনার কি আঁকার দরকার না, আপনি কপি করে বসাতে পারি তাই না। তাহলে এটাকে কপি করলাম কোন পয়েন্টের সাপেক্ষে, এই যে নোট পয়েন্ট এটা সাপেক্ষে, ঠিক আছে, যেটা ডিভাইড করছি এই পয়েন্টের সাপেক্ষে বেস পয়েন্ট নিয়ে সরাসরি এখানে এসে এসে বসাই দিবেন, দেখবেন সোজা বসাইতে থাকবেন একটা একটা। তাহলে এই পাশেরটা এই পাশেরটা এই পাশে, ওই পাশেরটা ওই পাশে বসাবেন আর কি, তাই না। আমার কাজ এটা হচ্ছে কাজকে একটু ইজি করার প্রসেস, যে আমি বারবার লাইন আঁকবো না, এটাকে কপি করতেছি, সিও লিখে এন্টার করলাম, এই যে নোট পয়েন্ট গুলোর সাপেক্ষে, ঠিক আছে, নোট পয়েন্টের সাপেক্ষে কপি করলে ওখানে নোট পয়েন্টে গিয়ে বসাই দিতে পারবো, ঠিক আছে না। যে কপি করলাম, তাহলে এই পাশেরটা ওই পাশে গিয়ে বসবে এখানে, এরপরে এখানে, এরপর এখানে, এরপর এখানে বসাই দিলাম, তাই না। ওকে, এটা কিন্তু খুব ছোট কাজ। আমি কি কি জিনিসকে স্ন্যাপ করছি এগুলো আমরা প্রথম দিকের ক্লাসে আলোচনা করছিলাম, যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, পোলার ট্র্যাকিং, তাহলে এই জিনিসগুলো যদি আপনার মনে থাকে আপনার কাজটা কি হয়, একটু সহজ হয়। নাহলে আপনি ওখানে একে 45 ডিগ্রিতে লাইন এঁকে তারপর ট্রিম করে বসাইতে হতো, তাই না। খুব ইজিলি আমি কি করতে পারতেছি এটাকে। তাহলে এই যে আমি একটু দেখা কি করছি আবার, তো মনে রাখবেন যে লাইন কমান্ডে ঢোকার পর আমার এই যে গ্রিন লাইনটা আসতেছে, কেন আসতেছে, গ্রিন লাইনটা কেন আসে, এই যে গ্রিন লাইন, হ্যাঁ, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন আছে, অবজেক্ট স্ন্যাপ এবং অবজেক্ট স্ন্যাপ এবং অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এসে এইগুলাকে কাজে লাগাচ্ছে। তো এগুলা তো আর এখন আমি প্রথম দিকে ক্লাসে বলছিলাম যে ট্র্যাকিং এর উপর আমরা ক্লাস নিয়েছিলাম, তাই না, যে কোনো পয়েন্টের সাপেক্ষে ট্র্যাকিং করতে হলে গ্রিন লাইনটা থাকা অবস্থায় উপরে আসতে হবে, তারপরে যে দেখবেন এখন স্ন্যাপ করছে, ওই যে ক্রস সাইনটা আসছে তাই না, তারপরে ক্লিক করতে বলছে। এরপরে এই যে এখানে যে অ্যাঙ্গেলটা আসছে 135 ডিগ্রিতে, এটা আসছে কেন, যে 45 পর পর, তার মানে পোলার ট্র্যাকিং কে কাজে লাগাইছি, তাই না। পোলার ট্র্যাকিং কে যদি কাজে না লাগাইতেন তাহলে আপনাকে এখানে লাইন আঁকতে হইতো, তাই না। তাহলে আমি এখানে যে এসে ট্র্যাকিং করে ক্লিক করে এঁকে ফেলতে পারতেছি, ঠিক আছে, কোনো ইনফরমেশন দেওয়া ছাড়া ট্র্যাকিং গুলাকে কাজে লাগায় কাজ করতে পারতেছি। ওকে, করছেন তার আগে। আচ্ছা, এখন আমি কি করব, এখানে একটা জিনিস একটা কাজ করতে পারে, আমার অনেকের এখানে ট্রিম করতে গিয়ে অসুবিধা হয়। আমি তো এখানে ট্রিম করবো কোন পাশের গুলা, এখানে নিচের অংশগুলো ট্রিম করতে হবে আর মাঝখানের উপরের অংশগুলো ট্রিম করতে হবে, তাই না, ক্র্যাঙ্কের জন্য। তো আপনি ট্রিম করতে পারেন, আমি ট্রিম না করে এখানে একটা অপশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে পলিলাইন একটা ড্র করে দিতে পারি। কি লাইন ড্র করবো, পলিলাইন। দেখেন পলিলাইন কমান্ডে ঢুকছে, উপর থেকে শুরু করবো তাই না, এখান থেকে এসে এই পর্যন্ত আসলাম, এরপরে নিচে আসলাম, এই যে পয়েন্ট বরাবর আসবো আর কি, ঠিক আছে। এরপরে এখানে আসবো, এরপরে এখানে যেভাবে যেভাবে আমার ক্র্যাঙ্কটা যাচ্ছে সেভাবে আমি পলিলাইনটা ড্র করতেছি, ঠিক আছে। আর যদি ট্রিম করেন ট্রিমও করতে পারেন। ট্রিম না করে আমি পলিলাইন ড্র করলে একটা সুবিধা হবে কি, আপনার ট্রিম করতে অনেক জায়গায় ট্রিম করার পরেও অবজেক্ট ওভারল্যাপ করে থাকে, সেজন্য থেকে যায়, তাই না। যে পয়েন্ট আমি কি করতেছি, পলিলাইনটা টেনে দিলাম, পলিলাইন কমান্ড দিয়ে আঁকবেন, লাইন কমান্ড না, ঠিক আছে। পলিলাইন হলে একসাথে থাকবে আর কি তারা। এরপরে এই যে এখান থেকে একদম লাস্ট, আমি কিন্তু পুরাটাই আঁকছি তাই না, একদম লাস্ট পর্যন্ত এসে যেভাবে ক্র্যাঙ্কটা যাওয়ার কথা সেভাবে গেলাম, আমি সোজা এসে এখানে শেষ করলাম। ওকে, এখন আমার পলিলাইন আঁকা শেষ। এখন কি করবো, যে এই মাঝখানে এসে এই লাইনটাকে সিলেক্ট করবো আর এখানে এসে নিচের লাইনটা সিলেক্ট করবো, ঠিক আছে, পলিলাইনটা ছাড়া, এরপর ডিলিট করে দিব, ঠিক আছে। তাহলে আমারটা কি পলিলাইন ওটা একসাথে থেকে গেল, তাই না। এটা একটা প্রসেস আপনি ফলো করতে পারেন। আদারওয়াইজ আপনাকে কি করতে হইতো, ইয়াদ না করলে, পলিলাইন না আঁকলে
আপনাকে করতে হতো কি ট্রিম করতে হতো, তাই না? আমি এখান থেকে পলিলাইনটা ডিলিট করে দেখাই। তখন আপনাকে এভাবে ট্রিম করতে হতো। ট্রিম করতে গিয়ে অনেক সময় ঝামেলা হয়। টিআর এন্টার করে এখানে মাঝখানেরটা ট্রিম করতে হবে, এখানে নিচের গুলা ট্রিম করতে হবে, তাই না? এখানে ওই যে লাইনগুলো ডিলিট করে দিবেন। একটু দেখাচ্ছি, এই যে পলিলাইন করার পরে যেমন পলিলাইন নিলাম, পলিলাইন নেওয়ার পরে আপনি যখন আঁকবেন এখান থেকে এগুলো তো আঁকা শেষ করে ওই আগের যে দুইটা লাইন আছে এদেরকে ডিলিট করে দিবেন। যে সাপোজ এতটুকু আমি আঁকছি, এরপরে উপরের লাইন কোনটা, এটা মাঝখানে হলে উপরের লাইনটা পাবেন, আর এই সাপোর্টের এখানে নিচে হইলে নিচের লাইনটা পাবেন। ঠিক আছে, পলিলাইনটা ছাড়া মাঝখানে শুধুমাত্র কে উপরের লাইনটা থাকবে, আর বিমের পাশে নিচের লাইনটা থাকবে শুধুমাত্র, তাই না? পলিলাইনটা উপরে চলে গেছে, ডিলিট করে দিবেন এরপরে। ঠিক আছে, তো যে যেটাই করেন পলিলাইন আঁকেন আর ট্রিম করেন, যে যেটা করেন তার যার কাছে যেটা সহজ মনে হয় আর কি। ঠিক আছে, যেমন আমি ট্রিম করতে গেলে অনেক জায়গায় ট্রিম করতে হয়, যে টিআর এন্টার করে করে আপনাকে এখানে এখানে ট্রিম করে করে যেতে হবে। উপরে মাঝখানে হচ্ছে উপরে, আর বিমের এখানে হচ্ছে নিচের অংশগুলা, যে বিমের এখানে হচ্ছে নিচের অংশগুলা, আর এখানে হচ্ছে উপরে। ওই যে আমি ট্রিম করাতে সব পুরো অংশটা চলে গেছে আর কি পলিলাইন হওয়াতে। ঠিক আছে না, এখানে অ্যাকচুয়ালি লাইনটা এভাবে থাকতো আর কি। তো এখানে এটা কি আমি বেটার মনে করি কি পলিলাইনকে ওইটা ডিলিট করে দিলে আপনার ট্রিমের থেকে সহজ হয়। ঠিক আছে, জাস্ট লাইনটা এঁকে দিয়েছেন, পরে উপরে আর নিচে থেকে ড্রেগ করে দিয়েছেন। যার কাছে যেটা সহজ মনে হয়, কেউ যদি ট্রিম করে সহজ মনে হয় ট্রিম করবেন, কেউ যদি পলিলাইন এঁকে সহজ মনে হয়। দেখছেন তাহলে আমার কি হয়ে গেছে, আমার এটা ড্রয়িংটা ডিটেল হয়ে গেছে। এখন সব প্রত্যেকটা স্ল্যাবে যদি একই রকম হয় কি করে দিয়ে দেখা দিব আমরা, এভাবে একটাই দেখা দিই, তাই না? অ্যারো দিয়ে দেখা যায় আর কি। অ্যারোটা কিভাবে, এই যে এখানে যেমন বলছে কি এইটা দুইটা স্ল্যাবে এই পুরা এখান থেকে এই পর্যন্ত, এই যে এটা এই অ্যারোটা দিয়ে বুঝাইছে এটা হচ্ছে 1, এন্ড 1 মানে কি, 1 মানে কি এটা বুঝতে হবে। 1 মানে এখানে লেখা আছে, 1 মানে হচ্ছে এই যে 1 একটা 10 mm অল্টারনেট ক্র্যাঙ্ক। এটা 1টা কিসের, যে এখানে বসাইছে, তাই না? এই যে দেখেন এই যে মার্কিংটা এখানে আছে। ঠিক আছে, তার মানে এই বরাবর যে এক্সট্রা টপটা থাকবে সেটা একটা 10 mm হবে। আর মেইন এবং ক্র্যাঙ্কবার, মেইন এবং ক্র্যাঙ্কবারের জন্য কি বলছে, মেইন এবং ক্র্যাঙ্কবারের কোনো ইনফরমেশন এখানে বলছে? হ্যাঁ বলছে, এখানে এই যে এই জায়গায়, এখানে এখান থেকে এই পর্যন্ত পুরা দুইটা স্ল্যাবে এই জায়গার মধ্যে বলছে। এটা হচ্ছে কি এ দিয়ে কি বুঝবো, এ দিয়ে বুঝবো 10 mm ডায়ার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে, এরপরে এই পাশেরটা তো আঁকতে পারবেন নাকি, সেম প্রসেস ফলো করবেন আর কি। যখন এই ডিরেকশনটা আঁকবেন, এখানে লাইন কমান্ড নিয়ে এখান থেকে একদম এই পাশ পর্যন্ত লাইন আঁকবেন পারপেন্ডিকুলার, এরপরে আবার অফসেট করবেন ও এন্টার। আগের প্রসেস, এতক্ষণ যা প্রসেস ফলো করছি তাই, তাই না? এরকম করে করে একটা দুইটা তিনটা চারটা আঁকলাম। ওকে, আমি একটাই দেখালাম। ঠিক সেম আবার কি করে নেবেন, আবার ওই যে রেফারেন্সের জন্য আর দুইটা অফসেট করে নেবেন। ঠিক আছে, এগুলাকে কালার চেঞ্জ করে দিয়ে একটু বোঝার সুবিধার্থে আমি কালার চেঞ্জ করে দিয়ে যাচ্ছি। এরপর এই বরাবর ট্রিম করে দিবেন। সেম প্রসেস ফলো করবেন এখানে আর কি, তাই না? এখানে 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 ট্রিম করে দিলাম, আর তো নাই, এখানে ট্রিম করতে হবে। বিমের ভিতর থেকে ভিতরে থাকতে হবে, তাই না? এরপর উপরের যে কোনটা আপনি L/3 দেখাবেন, কোনটা L/4 করবেন, ডিভাইড করে দিবেন। সেম প্রসেস এখানে যা করছি সেম প্রসেস ফলো করবেন কি, পারবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, পরে তো এগুলো এগুলো তো থাকবো না অবশ্যই, এগুলো তো আমার যেমন এখানে এই লাইন আর এই লাইন, এরপরে যে পয়েন্টগুলো একটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। দেখছেন ওই যে রেফারেন্স, দেখছেন ওই সিলেক্ট সিমিলার দেওয়াতে রেফারেন্স সব একসাথে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে না, কেন? কালার চেঞ্জ করে দেওয়ার কারণে। আমি কালার চেঞ্জ করছি, তার কারণে কি তারা একসাথে সিলেক্ট হয়েছে, কিন্তু কারা সব সিলেক্ট হয়ে গেছে এখানে, এই যে লাইনগুলো সব সিলেক্ট হয়ে গেছে, রেফারেন্স কিন্তু একই লেয়ারে থাকার কারণে। তাহলে আমি যদি এখানে এই রেফারেন্স লাইনটাকে অন্য লেয়ারে করতাম, যেমন আমি এখানে রেফারেন্সে ক্লিক করে রাইট ক্লিক সিমিলার করতেছি, তাহলে সে কিন্তু রডের লাইনগুলোকে সিলেক্ট করতেছে, কেন? রডের লেয়ার আছে দেখে। কিন্তু আমি যদি রেফারেন্সটাকে অন্য একটা লেয়ার রাখতাম তাহলে আমার জন্য সিলেক্ট করা আরেকটু সহজ হতো। ঠিক আছে, এই জিনিসগুলো মেনটেন করবেন আর কি, যে জন্য লেয়ার মেনটেন করে কাজ করলে সুবিধা হয়। অথবা এখান থেকে আমি লাইন, এই যে রেফারেন্সগুলো সিলেক্ট, প্রথমে রেফারেন্সগুলো ডিলিট করে দিতে পারি একসাথে।
আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখেন, আমরা এই খেয়াল করেন, লেয়ার যখন কাজ করতেছেন, কেউ যদি সাপোজ রেফারেন্স গুলা গ্রিড লেয়ার রাখছেন, এখানে রেফারেন্স কোথায় রাখছেন, গ্রিড লেয়ার রাখছেন, মানে রডের লেয়ার রাখেন, গ্রিডের লেয়ার রাখছেন। এখন কি করছেন আপনি, এখানে গ্রিডের লেয়ার এগুলাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার করে সবগুলা শুধু গ্রিড ওইগুলাকে সিলেক্ট করছেন, তারপর করে দিচ্ছেন ডিলেট, তাহলে কি হবে, ও এখানে তো ডিলেট হবে, সাথে সাথে ওই যে গ্রিডের ওখানে অন্য জায়গায় থাকলে তারাও সিলেক্ট হয়ে যাবে না, ওরাও ডিলেট হয়ে যাবে। এটা আবার করা যাবে না যে অন্য অন্য কোন লেয়ার, এই লেয়ারের অন্য জায়গায় অবজেক্ট আছে ওইরকম লেয়ারে এটা আঁকা যাবে না, যেহেতু ডিলেট করতে হবে। এটার জন্য আলাদা একটা কি লেয়ার ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে। অথবা এখানে সিলেকশনের আরেকটা অপশন আছে, সেটা আমরা পরে শিখবো, আজকে দিকে না যাই, ঠিক আছে। তো লেয়ার মেইনটেইন করে কাজ করলে এটা একটা সুবিধা। আর এই যে পয়েন্ট গুলোকে সিলেক্ট করার জন্য যেখানে একটা সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিয়ে দিবেন, ওকে, এরপরে ডিলিট করে দিতে পারেন, তাহলে সকল পয়েন্ট ডিলিট হয়ে যাবে। কারণ এটা অবজেক্টকে কি করে, অবজেক্ট টাইপের সিলেক্ট সিমিলার করে। আর যদি অনেক সময় এরকম হতে পারে, যেমন এখানে এই ডিরেকশনে সবগুলোতে সেম বলে দিছে, তাই না, বিভিন্ন স্ল্যাবে আবার ভেরিয়েশন হইতে পারে, স্ল্যাবে ভেরিয়েশন থাকতে পারে না, এই স্ল্যাবে হয়তো 5 ইঞ্চি পরপর দিছে, ওই স্ল্যাবে হয়তো 6 ইঞ্চি পরপর হয়ে গেছে, তখন ওইটার জন্য আলাদা করে ড্র করতে হবে, ঠিক আছে, যেটাতে ডিটেইলিং এ ইয়া থাকবে। আমাদের দেশে তো এটা মুখস্থ মারা দেয়, সেজন্য কি 5 ইঞ্চি 6 ইঞ্চি এটা মুখস্থ, কিন্তু ডিজাইন সে করে নাই। 5 ইঞ্চি 6 ইঞ্চি মাসে মানে কি মুখস্থ আর কি, একদম পারফেক্টলি কখনো ডিজাইন করে নাই, ডিজাইন করলে হয়তো আরো কি কম, একটাতে কম আসবে একটাতে বেশি আসতে পারে। এখন এখানে সেটা পসিবল না, এটাতে সেটা পসিবল, এই জন্য অনেকে এখন এইটা ফলো করে। কোনটা, এই যে এটা, এই সাইডে কি আছে বলছেন, সিইও, হ্যাঁ, এটা এটা এটার ডিটেইলিংটা মানে একটু ইয়ে আছে আর কি, এটা ভালো জিনিস, এটা থাকাটা এখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যেটা বেশি চলতেছে, বেশি না এখনো অনেকে কি করে এটা ইউজ করতেছে, এটা ইউজ করতেছে ক্র্যাঙ্ক, কিন্তু ক্র্যাঙ্ক করাটা মিস্ত্রির জন্য কি কষ্টকর, মানে এতগুলা ক্র্যাঙ্ক করে 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 অনেকে কি করে, ওরা ওখানে দিয়ে ওখানে ক্র্যাঙ্ক করে দেয়, তাই না, মানে ওদের জন্য এখন এটা সহজ হয়ে গেছে, ওখানে দিয়ে সোজা বিছাই দিচ্ছে, তারা কি করে দেয় ওখানে ক্র্যাঙ্ক করতেছে, তাহলে এটা অবশ্যই, কিন্তু ক্র্যাঙ্ক করতে কি হয় একটু সময় তো লাগে, তাই না, তো সেজন্য কি করে এখন ক্র্যাঙ্ক না করে এরকম কার্টেল বার ইউজ করে। কার্টেল বারটা কি বিমের ক্ষেত্রে সেম, যে বিমে আপনারা পড়ছেন হচ্ছে ক্র্যাঙ্ক বার, তাই না, ক্র্যাঙ্ক বার বিমে কি পড়ছেন ক্র্যাঙ্ক বার, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কি ক্র্যাঙ্ক বার পাইছেন বিমে, হ্যাঁ, বিমে ক্র্যাঙ্ক বার পাবেনও না, কেন, ওখানে টপ পর্যন্ত যে L/4 বা L/3 পর্যন্ত কেটে দেয়, এরপরে বটম গুলা এটা আমরা বিমের ক্ষেত্রে ডিটেইলিং এ দেখবো, এগুলা কি কেটে দিচ্ছে, যেখানে যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা কি কেটে দিচ্ছে টপে আর বটমে। এখন এই প্রসেসটা কি করে স্ল্যাবেও ইউজ করতেছে, ঠিক আছে, তাহলে এই স্ল্যাবের ডিটেইলিংটা একটু বুঝে নেন, এটা কিন্তু ড্র করা ইজি। এখানে দুইটা লেয়ারের জন্য দুইটা ড্রয়িং আছে, ঠিক আছে, এটা হচ্ছে কিসের জন্য, বটম রড, আর এটা হচ্ছে টপ রড, ঠিক আছে। তাহলে আমরা বটমের রডটা বুঝি, বটমের রডের জন্য তারা কয়টা লাইন দেখাইছে, টোটাল এখান থেকে এখানে একটা লাইন, এখান থেকে এখানে অনলি একটা লাইন দেখাইছে, তাও কি সোজা, কেন এখানে ক্র্যাঙ্ক হবে না, এই প্রজেক্টটাতে কি হবে না, ক্র্যাঙ্ক বার নাই, সোজা টপ বটম দিয়ে গেছে, সোজা দুইটা রড, তাই না, তাহলে দুইটা এখানে কোনো কাটাকাটি নেই এটার ক্ষেত্রে, ঠিক আছে, সোজা একদম পুরো যতটুকু স্ল্যাব আছে ততটুকুতে কয় ইঞ্চি পরপর, যে 5 ইঞ্চি পরপর, ঠিক আছে। তার মানে এখানে রডগুলা বসবে, এটা সোজা চলে যাবে একদম নিচে, কোনো ক্র্যাঙ্ক ছাড়া, এখানে কোনো ক্র্যাঙ্ক নাই, 5 ইঞ্চি পরপর এদিকে 5 ইঞ্চি পরপর এদিকে এভাবে এভাবে যেতে থাকবে, এইটা হচ্ছে মেইন রডটা। এরপরে বটমে রড কোথায় কোথায় লাগার কথা, দেখেন এখানে যদি এই জায়গায় শুধুমাত্র ওরা এখান জায়গাটা একটু কি করছে, চেঞ্জ আনছে বলতে কি এখানে কিন্তু ওরা কাটে নাই, অ্যাকচুয়ালি যে বটম আমরা যদি করতাম, আমরা কি বলতাম L/4, এদিকে L/4, এদিকে L/4, এদিকে L/4, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ জোন, এখানে যতটুকু রড লাগবেন বটমে এখানে কিন্তু সেম রড লাগার কথা না, কেন, এখানে তো উপরে এসে তো নেগেটিভ মোমেন্ট, তাহলে নিচে কিন্তু কে 5 ইঞ্চি পরপর থাকার কথা না। ওখানে অনেকে যারা ভালো ইঞ্জিনিয়ার তারা কি করবে দেখবেন যে এখানে এইটাকে একবার পুরাপুরি দিয়ে দিবে না, কি করবে একটাকে একদম সোজা দেখাইছে, সোজা একটা হয়তো সোজা গেছে, মাঝখানে একটা এতটুকু কেটে ইউজ করতেছে, ঠিক আছে, মানে কি বটমে,
কেন তার তো এখানে এখানে তো তার কি নাই, এখানে তো তার নেগেটিভ মোমেন্ট, তাহলে টপে লাগবে, বটমে তো লাগবে না। তখন এই জায়গায় যে একটা পর একটা আসলে অসুবিধা, কেন এটা হচ্ছে তখন এই জায়গার জন্য এরা হচ্ছে কি টেম্পারেচার বার, ঠিক আছে, তখন হইতে পারে। কিন্তু এই প্রজেক্টে ওরা কি করছে, পুরাটাই কি করে দিছে 5 ইঞ্চি। যেমন আমাদের এখানে এটাতে এটাতে আমরা কি করছি, এই যে ক্র্যাঙ্ক দেন, যখন সে এখানে ক্র্যাঙ্ক করে, আচ্ছা এটা উল্টা আছে আর কি, বুঝতে অসুবিধা হচ্ছে সেজন্য। অ্যাকচুয়ালি আমরা তো এইভাবে দেখাই তাই না, এদিক থেকে সেদিক থেকে দেখিয়ে এদিকে দেখাই অভ্যস্ত, সেজন্য উল্টা মনে হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নিচে আর এটা হচ্ছে উপরে, তাহলে এটা অল্টারনেট বলছে না, তাহলে একটা সোজা চলে গেল একদম সোজা, এরপর একটা ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্ক হয়ে সে কোথায় উঠে যায়, উপরে উঠে যায় না। তারপর এই জোনে তাহলে কি হচ্ছে, এটার পরে আরেকটা স্টেট থাকতেছে, তাহলে একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মাঝখানে দূরত্ব কত হচ্ছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি, 6 হলে 12 ইঞ্চি। তাই এখানে কি নিচে মাঝখানে কি কোনো রড আছে, হ্যাঁ কোনো রড নাই, কিন্তু ক্র্যাঙ্ক এর ক্ষেত্রে এইটা তো ক্র্যাঙ্ক হয়ে উপরে গেছে গা, তাহলে ওখানে এক্সট্রা রড দেওয়ার কোনো অপশন নাই। আচ্ছা অ্যাকচুয়ালি ওটা নেগেটিভ জোন, নেগেটিভ জোনের নিচের অংশে বা রড মেইন রড লাগতেছে না, কম লাগে, সেজন্য ওখানে রড না থাকলেও, সেজন্য তো ক্র্যাঙ্ক করে উপরে নিয়ে গেছি। তো এই কারণে যারা ডিজাইন করে তারা দেখবেন এইটাকে ফলো না করে কি করতে পারে, অনেক সময় প্রত্যেকটা স্ল্যাবের জন্য আলাদা আলাদা ডিটেইলিং দেখাইতে পারে। আমার কাছে একটা থাকার কথা, আমি পরে তার মানে সাপোজ এটা এখানে এই বরাবর স্ল্যাব একটা রড চলে গেল সোজা, পুরো একটা রড সোজা সোজা চলতে থাকবে, আর একটা রড কি হবে মাঝখানের জোন, এই যে মাঝখানের জোনে থাকবে শুধু বটমে, তাই না, বটমে পজিটিভ জোনটাতে থাকবে, এটা একটা কেস। এবং টপে দেখেন, এখানে টপে কিন্তু সেটাই করছে, টপে কি করছে, টপে করছে টপ রড কত ইঞ্চি সেন্টার টু সেন্টার, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখানে টপে, এখন এই টপে রডকে একদম উপর দিয়ে গেছে মাঝখানে। আমরা এটা স্ল্যাব, এটা ডিটেইলিং দেখছেন, হ্যাঁ রড বাঁকতে দেখছেন, এটা কি এটার কি টপে রডটা কি মাঝখানে উপরে আছে, মাঝখানের জন্য, হ্যাঁ উপরে মাঝখানেও আছে আর কি। তার মানে এটা এভাবে আছে, আপনি যে যেহেতু দেখাইছে এখানে উপরে একদম সোজা চলে গেছে পুরা, এখানে কয় ইঞ্চি পর পর, 5 ইঞ্চি পর পর, তাহলে এই পুরা টপে 5 ইঞ্চি পর পর রড করতেছে, তাই তো। মাঝখানের জন্যও টপে রড আছে, জানা অ্যাকচুয়ালি 2 স্ল্যাবে মাঝখানের জন্য টপে রড থাকার কথা না, এটাই তো হওয়ার কথা নাকি, আমরা পজিটিভ পজিটিভ করছি। এখানে কি করছে, এখানে পুরা টপেও দুইটা রড কোথায় নিয়ে গেছে, পুরা উপরে স্ল্যাবে, এখানে পুকুরের মতো দেখা যাচ্ছে না, তাই না, পুকুরের কোনো ক্রাইটেরিয়া নেই। কিন্তু অ্যাকচুয়াল যদি সে 2 স্ল্যাবের ক্রাইটেরিয়াতে পড়তো তাহলে কি হইতো, এটা আসতো হচ্ছে টপ রড গুলা কিন্তু মাঝখানের জন্য থাকার কথা না, এই মাঝখানের জন্য কোন টপ রড থাকার কথা না, এস ফার 2 স্ল্যাবের কনসার্ন। তখন রডটা কতটুকু থাকতো শুধু টপে, এই যে এখান থেকে L/3 পর্যন্ত আসতো, L/3 পর্যন্ত আসতো, L/3 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 পর্যন্ত থাকতো, মাঝখানে কোনো কি টপে রড থাকতো, এটা হচ্ছে 2 স্ল্যাবের ক্রাইটেরিয়া, ঠিক আছে। কিন্তু এরা কি করছে, টপে বটমে কি করছে 5 ইঞ্চি পর পর দিয়ে দিছে, আবার এক্সট্রা টপ ইউজ করছে, তাই না, এক্সট্রা টপ কয় ইঞ্চি পর পর, একটা এক্সট্রা টপ বিটুইন 2 মেইন রড, তার মানে যে 5 ইঞ্চি পর পর যেটা আছে এটা মাঝখানে করে করে আরেকটা বসছে, তার মানে এখানে কিন্তু রড ইউজ করছে অনেক বেশি, মানে 2 স্ল্যাবের ক্রাইটেরিয়া মেইনটেইন করে না আর কি। এটা কিন্তু অ্যাকচুয়াল যদি ড্রয়িং হতো আমার কাছে, আমি একটু দেখা শেষ করি আর কি। এখানে রডগুলা কি টপ রড, এই যে টপ রড, এই যে টপ পর্যন্ত যতটুকু থাকার কথা ওখান থেকে কি কেটে দিছে, এরপর বটম রড সোজা চলে গেছে, ঠিক আছে, সোজা চলে গেছে, যেটা ওদের প্রজেক্টে ইউজ করছে, তাই না। অনেক সময় আমরা বলছি কি, এই যে এখানে এই বটম রডটা হয়তো আপনি দিবেন, এখানে হয়তো সে 4 ইঞ্চি পর পর বা 5 ইঞ্চি পর পর দিছে, ঠিক আছে, তাহলে এখান থেকে এটা সোজা গেল, এরপরেরটা এখান থেকে গেল, আর এই একটা রড হয়তো হইতে পারে এর ভিতরে এসে L/8 এর বা 7 এর আগে এসে কেটে দিতে পারে, কেন এরপরে তার এটা ডিজাইনের উপর নির্ভর করে, ঠিক আছে। কিন্তু যে যে প্রজেক্টে যেভাবে করছে তার বাইরে তার আমরা যেতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ উপরে টপে আপনি বুঝতে পারছেন, টপ আর বটমে দুই জালি আছে আর কি, এটা এক্সট্রাটা আর কি, এটা মাঝখানে না, এটা কি বটম, এটা বটম লেয়ার, বটম লেয়ার তো দিছে, এই যে কেটে দিছে, তো তাহলে বলছেন কাটে নাই, হ্যাঁ মাঝখানে একটা স্ল্যাব ড্রয়িং এ যেভাবে আছে আর কি,
আমি দেখাচ্ছি, এটা আমি বুঝতে পারছি, মানে ছবি তো আমি তো আইডিয়া আছে যে শুধুমাত্র বটমের ক্ষেত্রে আপনার প্রজেক্টে এই জোনটাতে করছে, তাই তো? এটাই তো মাঝখানে, এই যে এখানে দিয়ে দিছে L/2 পর্যন্ত, L/2 পর্যন্ত, L/2 পর্যন্ত। এটা হচ্ছে টপ, সরি এটা না, বটম। এই যে বটম, ঠিক আছে না? এই যে এটাকে L/4 এ কেটে দিছে, এদিকে L/4 এ কেটে দিছে, এটা L/4 কেটেছে। মেইন রড কিন্তু 5 ইঞ্চি পর পর আছে, তারপর এটা হচ্ছে এক্সট্রা রড, বুঝতে পারছি? মানে মেইনটা 5 ইঞ্চি পর পর আছে, আছে না? মেইনটা তো এই যে এখান থেকে যে রডটা গেছে মাঝখানের জন্য, এইভাবে সোজা 5 ইঞ্চি পর পর রড গেছে তো নাকি? হ্যাঁ, এরপরে এই 5 ইঞ্চির মাঝখানে হচ্ছে এক্সট্রাটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেম 5 ইঞ্চি পর পর হয়ে গেলে, এখানে তো 2.5 ইঞ্চি পর পর হয়ে গেছে। যে যদি পারফেক্টলি ডিজাইন করতে এরকম হয়তো, এরকম যে এখানেও 5 ইঞ্চি পর পর লাগার কথা ছিল না আর কি, কারণ ওখানে ওই জোনটা, এই জোনটা হচ্ছে নেগেটিভ জোন, টপে রড লাগার কথা ডিজাইন অনুযায়ী। কারণ সে যেভাবে দিচ্ছে সেভাবে তো, এটা ডিজাইনাররা যেভাবে বলে, ঠিক আছে? আর কই আপনি একটা শেয়ার করছেন, একটা দেখি তাহলে। এটা এই যে মাঝখানের জন্য যেভাবে করছে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা জোনে ওইভাবে হওয়ার কথা ছিল, তো এখানে ওরা বেশি ইউজ করছে, মানে এখানে হয়ে গেছে 2.5 ইঞ্চি পর পর মাঝখানে, ঠিক আছে না? আর ওখানে তো পুরা জায়গাতে 5 ইঞ্চি পর পরই আছে, পুরা স্ল্যাবে কি 5 ইঞ্চি পর পর, এবং যেখানে নেগেটিভ জোন সেখানেও, তাহলে এখানে বেশি ইউজ হয়েছে। আমি এটা বুঝাচ্ছি, যাও, এটা ডিজাইনারের ব্যাপার, যে ডিজাইনার যেভাবে দেয়। কোথায় গ্রুপে দিচ্ছেন না, আমি দেখাই। সানমারের প্রজেক্ট আমি দেখছি, ওরা কাটেল বার ইউজ করে। এখন ওখানে ড্রয়িং এ কাটেল বার দিছে, ফিল্ডে যদি ক্র্যাঙ্ক বার দেয় তাহলে এটা ইঞ্জিনিয়ারের প্রবলেম আর কি। এটা আসুক, ড্রয়িং বুঝতে হবে, এই জন্য ড্রয়িং এ অনেক সময় কি থাকে, যেমন এটাতে এটা পুরাটাই বোঝাচ্ছে, যে পুরাটা আছে, শুধু মাঝখানের জন্য ওরা এক্সট্রা মাঝখানের জন্য আরো বেশি রড ইউজ, ঠিক আছে? আর টপে কি করছে, যে টপে পুরা টপে আপনার যেখানে 2s লাভে কিন্তু মাঝখানে কোনো নেগেটিভ মোমেন্ট নাই, তাই না? তাহলে মাঝখানে টপে কোনো রড থাকার কথাই না, কিন্তু আপনার ওখানে কি আছে, টপেও মাঝখানে রড আছে। সে ডিজাইনারের পুরাটা কি করছে, ফ্ল্যাট স্ল্যাব তো না, বিম স্ল্যাব, তাহলে হোয়াটএভার সে যেভাবে দিছে রড বেশি ইউজ হয়েছে আর কি, ঠিক আছে? আবার এক্সট্রা টপও আছে, তাদের কি আছে, এক্সট্রা টপও আছে, ঠিক আছে? 5 ইঞ্চি পর পর হয়েছে, আবার ওই 5 ইঞ্চি মাঝখানে 5 ইঞ্চি পর পর এক্সট্রা টপও আছে, তাহলে মাঝখানে গ্যাপ থাকতেছে কত, 2.5 ইঞ্চি ইয়াতে, তাই না? ইউজ রড ইউজ হয়েছে, হোয়াটএভার। স্পান দৈর্ঘ্য কত, এটা একটার থেকে একটা দূরত্ব কত হয়, স্ল্যাবের স্পান কেমন, একটা স্ল্যাব থেকে একটা এখানে কলাম থেকে কলামের দূরত্ব কত, আমরা তো এটা দেখতে পাচ্ছি। এটা ডিজাইন অনুযায়ী, আমি ভুল বলছে বলি নাই, এটা ডিজাইন অনুযায়ী হয়তো কি 2s স্ল্যাবের ক্রাইটেরিয়াটা কখনোই কি, মানে ওই জন্য রড আসার কথা না। এখন সে যদি থিকনেস কমানোর জন্য ইয়া করে থাকে, মানে ডিফ্লেকশন কমানোর জন্য, সেটা অন্য কথা, স্পান বেশি হইলে হইতে পারে আর কি। 19 ফিট 20 ফিট, 19 ফিট 20 ফিট তো বেশি বড় না, এক্সট্রা রড ইউজ হয়েছে আর কি। আচ্ছা, আমি একটু শেষ করি। এদের সানমারের এদের রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা দিয়ে ওরা কি করছে, ওরা যদি কাটেল বার ইউজ করে থাকে, ওখানে ক্র্যাঙ্ক বার দিয়ে থাকে, হয়তো কি কারণে দিছে জিজ্ঞাসা করবেন আর কি। আর ডিজাইন ড্রয়িং না বুঝলে অন্য কথা। তখন আগে they had recently expanded into the production of semiconductors to be used in the manufacture of rare but by the late 90s ডিজাইন করি কোনটাকে, অনলি একটা স্ট্রিপকে ধরে ডিজাইন করি, কেন? ওখানে সর্বোচ্চ ব্যান্ডিং হচ্ছে, তাহলে এখানে যত আসবে স্পেসিং, অবশ্যই কলাম স্ট্রিপে তার থেকে কি 1.5 গুণ স্পেসিং করে দেন। আপনারা এটা করছেন, দেখেন এই মিডল স্ট্রিপে এত এত, তাহলে কলাম স্ট্রিপে স্পেসিং হবে কি 1.5 ইনটু এত, তাহলে ওখানে, তাহলে অবশ্যই ডিজাইনের যে ক্রাইটেরিয়া মেইনটেইন করে ডিজাইন করবে, সে এখানে এটা হইলে ওখানে কি বেশি থাকবে। তাহলে আপনি যদি এখানে 5 দিয়ে দিচ্ছেন, তার মানে কি বেশি ইউজ করতেছেন। আবার এই যে বললাম টপে দিচ্ছেন, বটমে দিয়ে দিচ্ছেন, তাহলে কি অ্যাকচুয়ালি 2s লাভের ক্রাইটেরিয়া হচ্ছে মাঝখানে কি হয় না, মাঝখানে নেগেটিভ মোমেন্ট হয় না, তাহলে টপে রড থাকার কথা না। কিন্তু অনেক সময় ইউজ করে, কারণ আপনি যদি স্ল্যাব থিকনেস কম দেন, স্পান যদি বড় হয়, তার ডিফ্লেকশন বেশি আসে, কারণ ডিফ্লেকশন কন্ট্রোল করার জন্য অনেক সময় কি ইউজ করতে পারে, স্ল্যাব থিকনেস যদি কম দিয়ে থাকে আর কি, এগুলো ইয়ার ব্যাপার আর কি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কথা আপনাদের। এই যে এটা তো আমি ওপেন করতে পারছিলাম, দেখাইতে যাচ্ছে না। যদি খেয়াল করেন, এখানে কিন্তু আমি যেগুলো বললাম, সানমার এখন কিন্তু এটাই ফলো করে, কাটেলম্যান ইউজ করে, ঠিক আছে? তাহলে বটমে দেখেন রড কি বলছে,
বটমে যে একটা রড সোজা চলে গেছে, দেখছেন? সোজা একটা রড চলে গেছে, তাই না? আর একটা রড এই যে 1 এখানে, এই যে এটা হচ্ছে এখান থেকে এসে এই পর্যন্ত আসছে, এখানে এই যে মাঝখানের জোনে আছে, মাঝখানের জোনে, এটা হচ্ছে বটমে। কোথায় আজকে? এখানে। তাহলে এই রডটা কি এরপরে কন্টিনিউ হয়েছে? হয় না। তার মানে এখানে কিন্তু কেটে ইউজ করতে হবে। কতটুকু কাটছে এটাও বলে দিছে। এই বিম থেকে 675 মিলি আগে, মিলিতে তো নাকি এটা মিলিমিটারে ওরা কাজ হয়, এখান থেকে 716 মিটার আগে কাটবে, তারপরে এদিকে 716। তার মানে এটার স্পান কত? এটা স্পান হচ্ছে, স্পান দৈর্ঘ্য গ্রিড থাকলে বুঝতে পারবো অবশ্যই, যে 6101। তাহলে 6101 কে যদি আপনি কত দিয়ে ভাগ করলে এটা আসে? এল বাই 4 দিয়ে ভাগ করেন তো কত আসে দেখি। 6101 কে 4 দিয়ে ভাগ করেন, 6100। বটম রড, তাহলে বটম রড কিন্তু কোথায় ঢুকে নাই? কলাম ক্যাপিটালে ঢুকে নাই, দেখছেন? এটা হচ্ছে কিন্তু কি বটমে, এই যে একটা একদম চলে গেছে পুরাটা। 1 মানে এখানে এই যে একটার পর একটা 1 মানে কি বোঝাচ্ছে এখানে? এটা হচ্ছে এ আর এটা হচ্ছে 1। তাহলে 1 মানে কি বলছে? 1 মানে কি লেখা আছে ওখানে? কই 1 মানে কি লেখা আছে? এই যে এখানে লেখা আছে, এটা বেশি ছোট করে, যে 1 মানে একটা 10 mm এক্সট্রা ইন ব্যান্ড গ্যাপ, ঠিক আছে? বিটুইন গ্যাপ মানে ওই যে দুইটার মাঝখানে একটা এক্সট্রা বসবে, এক্সট্রা, এটা বটম, ঠিক আছে? তার মানে এই যে কেটে ইউজ করছে, ওদের ড্রয়িং এ কিন্তু কেটে ইউজ করার কথা বলছে, ক্র্যাঙ্ক করার কথা বলে নাই, ঠিক আছে? ঠিক সেম যখন টপে আসবেন, টপে দেখেন এটা হচ্ছে টপ রিইনফোর্সমেন্ট, টপ লেয়ার। টপ লেয়ারেও যদি খেয়াল করেন, যে আমি একটু জুম করি, টপ লেয়ারের একটা রড, টোটাল একটা সোজা রড চলে গেছে, ঠিক আছে? একটা সোজা আছে একদম টপে, পুরাটা ওদের পুরা একদম টপে আছে, মাঝখানে কাটে নাই। কিন্তু ওই যে কিছু একটা রড কি করছে, মাঝখানে তো ল্যাপিং দিছে, হ্যাঁ, যেটা ফার্স্ট গুলো আছে গেছে রড, এখানে মাঝখানে ল্যাপিং দিছে। এটা তো রড ছোট হলে ল্যাপিং দিতে হবে, এটা তো ল্যাপিং এর ব্যাপার হচ্ছে তো। আচ্ছা, একটা তো সোজা চলে গেছে, ওখানে তো মাঝখানে একদম ফাঁকা নাই, হ্যাঁ? মাঝখানে তো রড আছে, মানে মাঝখানে ওই যে ক্র্যাগের মতো ফাঁকা নাই, এটাতেও ফাঁকা নাই। তার মানে এই যে এটা একটা পুরাটা গেছে, যেটা আপনার ওদের এখানে করছে কি দুইটাকে কি করছে, টপ টু বটম নিয়ে গেছে। কিন্তু এরা কি করছে, একটাকে ফুল নিয়ে গেছে, একটার পর একটা। এটা কত স্পেসিং কত দেয়া আছে বি এর? এখানে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে বি এর স্পেসিং কত দেয়া আছে? বি এর স্পেসিং কত কি মনে নেই, এখানে পাশে লেখা আছে, আমি এটা বলতেছি, এই যে বি 325 সেন্টার টু সেন্টার, ঠিক আছে? এই 325 পর পর একটা বসবে, এরপরে মাস এই যে টপে হচ্ছে কোথায় থাকবে? ওই যে সাপোর্টের এখানে, তাই না? সাপোর্টের এখানে এই এক্সট্রাটা, ঠিক আছে? এক্সট্রাটা কোথায় আসছে? সাপোর্টের এখানে। তাহলে সাপোর্টের এই যে এখানে এই যে 2, তাহলে 2 দেখি 2, তখন আপনাকে 2 দেখতে হবে। 2 মানে কি বোঝাচ্ছে? একটা 12 mm প্লাস একটা 10 mm এক্সট্রা ইন বিটুইন গ্যাপ, তার মানে দুইটা এখানে ইউজ করছে ওরা, একটা 12 mm ইউজ করছে, একটা 10 mm। তার মানে ওই যে 325 পর 325 মানে কত ইঞ্চি হয়? হ্যাঁ, 325 মানে কত ইঞ্চি? মানে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 25 দিয়ে ভাগ হবে না, 13 ইঞ্চি। তার মানে এই যে সোজা যেগুলা গেছে এগুলা 13 ইঞ্চি, এই 13 ইঞ্চির মাঝখানে এক্সট্রা ইউজ করছে। দেখছেন ওদের গ্যাপ কিন্তু 13 ইঞ্চি, 5 ইঞ্চি না। এখানে কি হচ্ছে, ওই যে যেটা সোজা চলে গেছে এটা 13 ইঞ্চি পরপর পড়ছে, তাই না? মাঝখানে গিয়ে কিন্তু 13 ইঞ্চি গ্যাপ আছে না? টপে 13 ইঞ্চি গ্যাপ, কিন্তু সাপোর্টের এখানে এসে কি এই যে এক্সট্রা রড গুলা বসবে। এটা হচ্ছে কলাম, মানে এটা কি কলাম স্ট্রিপ। কলাম স্ট্রিপে টপে রড বেশি থাকবে, আর বটম মিডল স্ট্রিপে কোথায় রড বেশি থাকবে? বটম লেয়ারে মিডল স্ট্রিপে রড বেশি থাকবে, এক্সট্রা টপটা বটম ইউজ হয়েছে, বুঝতে পারছেন? এটা কিন্তু ওই যে মানে ডিজাইন ক্রাইটেরিয়া মেনটেন করে করা। তাহলে ওই টপের ক্ষেত্রে এক্সট্রা টপটা আসবে কোথায়? কলাম স্ট্রিপে, আর বটম লেয়ারের ক্ষেত্রে এক্সট্রা বটমটা আসবে কোথায়? মিডল স্ট্রিপে, ঠিক আছে? কিন্তু আপনাদের ওইটাতে কি করা হয়েছে, পুরো জেনারেলাইজ করে দিয়েছে আর কি, 5 ইঞ্চি পর পর মারা দিছে, আবার এক্সট্রাও দিছে, মানে অনেক বেশি রড ইউজ করছে আর কি, অনেক বেশি রড ইউজ হয়েছে। 325 মানে 13 ইঞ্চি, 13 ইঞ্চি মানে অনেক গ্যাপ, বুঝলেন নাই? আর 275 মানে 12 ইঞ্চি, মানে একটা থেকে আরেকটা গ্যাপ 12 ইঞ্চি, ঠিক আছে? 12 ইঞ্চির পরে তারপর মাঝখানে এগুলা বসেছে। আর আপনাদের ওইটাতে কি করছে,
5 ইঞ্চি পর পর বসে গেছে, আবার মাঝখানে কি, তার মানে গ্যাপ থাকতেছে 2.5 ইঞ্চি করে, অনেক রড ইউজ হয়েছে আর কি, হোয়াটএভার, এটা ওদের ক্রাইটেরিয়া মেনটেন করে। তো এই যে ড্রয়িংটা, এই ডিটেইলিংটা দেখছেন, আমরা যে ক্র্যাঙ্ক বার দেখাইতাম, ক্র্যাঙ্ক বার আর এটার মধ্যে পার্থক্য আছে। এটা করার সময় আপনাকে তেমন বেশি কিছু করতে হবে, একটা লাইন আঁকছি, 2টা লাইন অফসেট করছি, তাই না? মাঝখানে মানে 2টা লাইন, বটমের জন্য একটা, টপের জন্য একটা ড্রয়িং করতে হবে, ঠিক আছে? তাহলে বটমের জন্য কয়টা লাইন আঁকছি মাত্র, এই যে 2টা লাইন আঁকছি, এর মধ্যে এই যে এভাবে কাটেল করবেন, কতটুকু কাটেল করতে হচ্ছে, L/8 না L/7 যেটা হয় সেটাতে কাটেল করতে হবে। এটা কিন্তু সহজ, কিন্তু মোর কি ইফেক্টিভ। এখন এটা অনেকে করে, আগে এই প্রসেসটা এখন অনেকে ফলো করেন আর কি। আমরা এখানে যেটা করতেছি, এখানে এই প্রসেস ফলো করতে গেলে রড বেশি লাগে, ইউজ হয় বেশি আর কি, এটাতেও ইউজ হয় অনেক সময় বেশি। কেন? অনেকে 5 ইঞ্চি পর পর দিয়ে দেয়, ঠিক আছে? তো যে যেটাই ফলো করুক, আপনার এটা হইলে এটা আঁকতে হবে, এটা হইলে এটা আঁকতে হবে, পারবেন তো নাকি দুইটাই? মানে এখানে যে এটাও সেম ভাবে ডিভাইড করতে হবে আর কি, যে এখানে কতটুকু পরে দিচ্ছে। আমরা যদি এটাকে হিসাব করে একটু দেখি, 640 এটাকে 787 দিয়ে ভাগ করেন তো, 6400 কে 700, হ্যাঁ মানে L/8 আর কি, L/8 দিয়ে ভাগ করছে, L/8 কেন? এটা ওই যে বিমের ভিতরে আছে আর কি, এখানে গ্রিডটা হচ্ছে বিমের মাঝখানে, সেজন্য এটা 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 L/8 এ ভাগ করছে, ঠিক আছে? L/8 এই যে আমরা বিমের ক্ষেত্রে দেখবো, এটা যখন বিমে যাব তখন এই জিনিসটা আমরা দেখবো, যে বটমের ক্ষেত্রে এই যে L/8 এর কথা বলবো, ঠিক আছে? এটা এখানে ফলো করছে, উপরে L/3, এখানে L/8 ফলো করছে আর কি। ওকে, আমরা বিমের ক্ষেত্রে এটা আরো ডিটেইলস আলোচনা করবো। তাহলে যেটাই করুক আপনারা, এই দুইটা ড্রয়িং এখানে আমি ওদেরটা যেহেতু শেয়ার করছি, এটা একটু নিয়ে দেখবেন আর কি, ঠিক আছে? তো আমরা অনেক সময় করি কি, আপনি যে সবকিছু এখানে একবারে শিখে দেওয়া সম্ভব না, কারণ এক একজনে এক এক ভাবে কি ডিটেইলিংটা করে, জন্য কয়েকটা দেখলে দেখেন সানমারের একটা পাইছেন, আমি দেখছি যে সানমারেরটা ওরা এভাবে ফলো করে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন এটাই ফলো করে, এটা হচ্ছে অ্যাকচুয়াল রেইনফোর্সমেন্ট ডিটেইলিং যেভাবে হয়। এক্ষেত্রে কি হচ্ছে, রডটা সেভ হচ্ছে এবং কাজটাও সহজ হয়, যেহেতু ক্র্যাঙ্ক করতে হচ্ছে না।